Welcome students to my new video. In this video, we will deal with figure of speech. So, what is figure of speech? আচ্ছা, এই যে ফিগার অফ স্পিচ, এটা কি জিনিস বা এটা করবোই বা কেন, কি দরকার আমাদের, কোথায় কাজে লাগবে, এই সমস্ত কিছু আগে জেনে নি, তাই তো? আচ্ছা, ফিগার অফ স্পিচ পরে বলছি, আগে একটু জানো কোথায় তোমার দরকার লাগবে এগুলো। এখন আমরা যখন গ্রাজুয়েশন করছিলাম তখন আমাদের অনার্সে ছিল কিন্তু এই ফিগার অফ স্পিচ, রেটরিক হিসাবে ছিল। কিন্তু তোমাদের এখন 11-12 যে টেস্টগুলো, সেই টেস্টগুলো তোমাদেরকে এই ফিগার অফ স্পিচ গুলো কিন্তু ইউজ করতে হবে সেই টেক্সটের মধ্যে। তো সেগুলো তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তোমাদের একদম সমস্ত কিছু জানার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট দেখে মোটামুটি 20টা মতন তোমাদের ফিগার অফ স্পিচ নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং জানতেই হবে তোমাদেরকে। তো খুব সহজভাবে আস্তে আস্তে তোমাদেরকে বোঝাবো, তো লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং শেষে তোমাদের একটা রিভিশন শিটও আমি কিন্তু প্রোভাইড করবো। এবং এই সমস্ত কিছু তোমরা ডাউনলোড করতে পারবে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে তোমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে জয়েন করে যাবে। সেখান থেকে তোমরা এই সমস্ত কিন্তু যে পিডিএফ বা ফাইল, যেগুলো ক্লাস নোট, সমস্ত কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টার্ট করা যাক। তো হোয়াট ইজ ফিগার অফ স্পিচ? এই যে ফিগার অফ স্পিচ, আমরা তো পার্টস অফ স্পিচ পড়ে এসেছি, বাট এই ফিগার অফ স্পিচটা কি? ওয়ে অফ এক্সপ্রেশন, অর্থাৎ আমরা কিভাবে কোনো কথাকে, অর্থাৎ আমাদের কোনো ওয়ার্ডকে বা কোনো, আমরা যখন কোনো কবিতা লিখছি, আমরা কোনো নাটক লিখছি বা কোনো যে কোনো ধরনের যে লিটারারি যে ওয়ার্ক গুলো আমরা করছি, যে কোনো লিটারারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ডটাকে এক্সপ্রেস করছি, কিভাবে এক্সপ্রেস করছি, দ্যাট ইজ কল ফিগার অফ স্পিচ। এটা একটা স্পেশাল ইফেক্ট তৈরি করে, অর্থাৎ ইটস ক্রিয়েটস এ স্পেশাল ইফেক্ট। ইট ক্রিয়েটস এ, wait, I think eraser is not working, so I have to here. Okay, তো দেখো কি হচ্ছে, এটা একটা ইফেক্ট তৈরি করে। কি ধরনের ইফেক্ট? এটা একটা ইফেক্ট তৈরি করে। কি ধরনের ইফেক্ট? আমাদেরকে যেটা আমরা এক্সপ্রেশন করব বা আমাদের যে এক্সপ্রেশনের জন্য যে ওয়েটা আছে সেটা এক্সপ্রেস করে আমাদের ফিগার অফ স্পিচ দিয়ে। তো আশা করছি বুঝতে পারছো ফিগার অফ স্পিচ কি। আরো এই যে ডিটেলস গুলো, আমরা এটা ল্যাঙ্গুয়েজকে কি করে, এই ল্যাঙ্গুয়েজকে আরো ইমাজিনেটিভ বানায় এবং ভিভিড বানায় এবং পাওয়ারফুল বানায়। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেই ল্যাঙ্গুয়েজটাকে আরো কিন্তু কি হবে, পরিষ্কার বানাবে আমাদের কাছে। বুঝতে পেরেছো? ইমাজিনেটিভ অর্থাৎ আমাদের কাল্পনিক, আরো কল্পনাটা যে লেখক বা আমাদের অথারে যে কি বলতে যাচ্ছেন তার ইমাজিনেশন কি, বা কতটা ভিভিড ল্যাঙ্গুয়েজটা, কতটা পাওয়ারফুল, সেটা বোঝানোর জন্য এই ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়। তো ফিগার অফ স্পিচ মানে হচ্ছে কি, বাংলা যখন অলংকার পড়ো না, সেই অলংকারই হচ্ছে আসলে ফিগার অফ স্পিচ। সেই অলংকার গুলোই আমরা শিখে নেবো এক এক করে। সো অ্যাট ফার্স্ট উই উইল লার্ন সিমিলি। কি শিখবো প্রথমে? আমরা সিমিলি শিখবো। তো হোয়াট ইজ সিমিলি? সিমিলি হচ্ছে, দেখো, সিমিলি আমাদের দুটো জিনিসের মধ্যে কি করায়, একটা তুলনা বোঝাই। টু ডিফারেন্ট থিংস এর মধ্যে, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে কি বোঝায়? কম্প্যারিজন। কম্প্যারিজন অর্থাৎ তুলনা বোঝায়। একটা কি থাকতে হবে, তাদের মধ্যে কমন কোয়ালিটি থাকতে হবে। কমন কোয়ালিটি না থাকলে কিন্তু আমরা যে সিমিলি ইউজ করছি সেটা হবে না। তুমি যদি তুলনাই না করতে পারলে তাহলে তোমার সিমিলিটা কি হলো? এখানে কমন কিন্তু একটা কোয়ালিটি থাকতে হবে। আর এটা ডাইরেক্ট কম্প্যারিজন হবে, ইউজিং লাইক ইউজ হবে আর অ্যাজ ইউজ হবে। অর্থাৎ যেখানে দেখবে তোমরা লাইক বা অ্যাজ এরকম কোনো শব্দ আছে এবং কম্প্যারিজন হচ্ছে, তুলনা হচ্ছে, এবং একটা কোয়ালিটি আছে, এবং ডাইরেক্ট কম্প্যারিজন হচ্ছে, তাকে বলা হয় সিমিলি। দেখো আমরা যদি এই উদাহরণটার দিকে দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো হাইলাইটারটাই থাকুক। হার ফেস ইজ অ্যাজ ব্রাইট, দেখো অ্যাজ ওয়ার্ডটা পেয়েছি, অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। দেখো এখানে অ্যাজ কথাটা পেলাম, অর্থাৎ এখানে অ্যাজ লেগেছে, অর্থাৎ এটা সিমিলি। আরেকটা জিনিস দেখো এখানে ব্রাইট, এই যে ব্রাইট, এই কমন কোয়ালিটি, এটা কিন্তু ইউজ করা হয়েছে। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো কি আছে, হার ফেস ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, সানের সঙ্গে তুলনা করা হয়েছে তার মুখকে, বাট এখানে অ্যাজ দিয়ে যোগ করা হয়েছে সেই জন্য, আর এই ব্রাইট হচ্ছে এখানে কমন কোয়ালিটি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো দ্য বয় র্যান লাইক এ চিতা, কিসের মতো? একদম চিতার মতো। একটা বয় দৌড়চ্ছে চিতার মতো, তাহলে বয়টার সঙ্গে কার তুলনা হয়েছে? চিতার তুলনা হয়েছে। আর ইউজ করেছি আমরা লাইক, অর্থাৎ এখানে যে স্পিডটা, সেই স্পিড কোয়ালিটিটার তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো তারপর হচ্ছে লাইফ ইজ লাইক এ জার্নি। দেখো লাইফটাকে কিসের মতো তুলনা করা হয়েছে? জার্নির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এটা দেখো ওয়ার্ড কি আছে, লাইক বলে ওয়ার্ডটা আছে। সো লাইফ আর জার্নির তুলনা হয়েছে এবং লাইক ওয়ার্ডটা দিয়ে এখানে তুলনা করা হয়েছে। সো দিস ইজ কল সিমিলি। সো লেটস মুভ টু দা মেটাফোর। সো মেটাফোর কি জিনিস? সিমিলি তো পড়লে, তো মেটাফোরটা কি জিনিস? দেখো একই জিনিস। আমরা যদি বলি এ ইজ লাইক বি, অর্থাৎ এখানে দেখো লাইক কথাটাও উল্লেখ হয়েছে। আর আমি যদি বলে দিই ডাইরেক্ট এ ইজ বি, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো? এই যে এ ইজ লাইক বি, এটাই হচ্ছে কি আমার সিমিলি। এ ইজ লাইক বি, এটাই আমার কি? সিমিলি। দিস ইজ সিমিলি। অ্যান্ড এ ইজ বি যখন ডাইরেক্ট বললাম, এটাই হচ্ছে আমার মেটাফোর।
আশা করছি ক্লিয়ার হয়েছে। আর এটাকে বলা হয় ইমপ্লাইড কম্প্যারিজন, অর্থাৎ ডাইরেক্টলি তুমি কি নিয়ে কোন কোয়ালিটা নিয়ে তুলনা করছো সেই কোয়ালিটা কিন্তু বোঝানো হয় না। বুঝতে পারছো কি বলছি? দেখো, আমরা যে ডাইরেক্ট যখন ইউজ করছি ইমপ্লাইড থাকে, অর্থাৎ এই যে তুলনাটা ঠিকঠাক বোঝা যায় না। ধরো এক্সাম্পলের সাহায্যে দেখি কি আছে। টাইম ইজ এ থিপ। টাইমকে একটা থিপের সঙ্গে তুলনা করেছে, দুটো একদম সম্পূর্ণ আলাদা জিনিস। এর মধ্যে কোনো কি এরকম ডাইরেক্ট দেখে আমাদের কোনো মিল পাচ্ছি না। কিন্তু দেখো, থিপ থিপ কি করে, টাইমটাকে চুরি করে, আমাদের মোমেন্টটাকে চুরি করে। আর টাইমও মানে সরি, থিপ কি করে, চুরি করে। আর টাইম কি করে, আমাদের মোমেন্টটাকে চুরি করে। অর্থাৎ টাইম এবং থিপ দুজনেই কিন্তু চুরি করছে কিছু না কিছু। অর্থাৎ এই যে চুরি করাটাকেই বোঝানোর জন্য টাইমকে ডাইরেক্ট বলা হচ্ছে টাইমই চোর, অর্থাৎ সময়ই চোর। সময় কি চুরি করছে? সময় আমাদের মুহূর্ত চুরি করছে, আমাদের মোমেন্ট গুলো চুরি করছে। ক্লিয়ার? চলো দেখো তারপর কি আছে। দ্য ক্লাসরুম ওয়াজ এ জু। আচ্ছা, জু আর ক্লাসরুম দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা দুটো জিনিসকে তুলনা করছি, এর মধ্যে ডাইরেক্ট কোনো মিল আছে? জু এর মধ্যে জন্তু জানোয়ার থাকে, ক্লাসের মধ্যে কারা থাকে? শিক্ষক থাকে, তারপর স্টুডেন্ট থাকে, এসব থাকে। তো এই দুটো জায়গায় তুলনা করছি কি নিয়ে? এখানে দেখো, জুয়ের মধ্যে অনেক চেঁচামেচি হয়, ক্লাসরুমের মধ্যে এখানে খুব চেঁচামেচি হচ্ছে। অর্থাৎ এই যে নয়েজনেস, অর্থাৎ এখানে যে চেঁচামেচি একটা, এই এই যে জিনিসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য এইটাকে বলবো, দেখো আমার এখানে কোনো লাইক বা অ্যাজ বলে কোনো ওয়ার্ড কিন্তু নেই। লাইক বা ওয়াজ আমি কোথাও অ্যাজ কোথায় ইউজ করেছি? করিনি। সেই জন্য এটাকে বলা হয় মেটাফোর। Am I clear? চলো দুটোর মধ্যে পার্থক্য দেখে নিই। What is the difference between simile and metaphor? We have to learn simile and metaphor by their differences. If we clear the differences, then we can make it clear to understand. দেখো বুঝতে পারবে। সিমিলি দেখো, সিমিলি ওয়াজ অ্যাজ ডার্ক অ্যাজ কোল। দেখো অ্যাজ আছে, স্কাইকে কোলের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে স্কাইকে কোলের সঙ্গে তুলনা করা হয়েছে, বাট এখানে একটা অ্যাজ শব্দটা লেগেছে, অর্থাৎ এখানে ডার্কনেসটাকে আমি ডাইরেক্ট তুলনা করছি। আমি যদি বলি দা স্কাই ওয়াজ কোল, স্কাইকে ডাইরেক্ট কোলের সঙ্গে তুলনা করে দিলাম, কিন্তু এখানের মধ্যে আমি কোনো যে কি জন্য তুলনা করছি বা লাইক অ্যাজ কোনো কিছু আমি ইউজ করছি না। এটাকে বলা হয় মেটাফোর। এম আই ক্লিয়ার? চলো দেখো, হার ওয়ার্ডস মানে তার কথাগুলো, কাট মি লাইক এ নাইফ। দেখো ওয়ার্ডকে নাইফের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এখানে লাইক দেখতে পাচ্ছ। সো লাইকটা ইউজ করা হয়েছে, সেই জন্য দেখো এখানে দেখো। আর এখানে ডাইরেক্ট তুলনা করা হয়েছে, দেখো ওয়ার্ড ওয়্যার এ নাইফ, হিজ ওয়ার্ডস ওয়্যার এ নাইফ। অর্থাৎ এখানে তার যে কথা তিক্ততা, তার যে কথা বিটারনেস, দ্যাট ইজ রেফার্ড হেয়ার ইন দ্য মেটাফোর। বাট হেয়ার অলসো ইন দিস সিমিলি দ্যাট ইজ অলসো কনসিডার অ্যাজ দ্য বিটারনেস। বাট এখানেও বিটারনেসটাকে বোঝানো হয়েছে, তিক্ততাটাকে বোঝানো হচ্ছে কথার। বাট এখানে কি বলতো, এখানে যে ওয়ার্ড, এই যে নাইফ, এটা লাইফ দিয়ে তুলনা করা হয়েছে। আশা করছি এগুলো বুঝতে পেরেছো। দেখো এখানে তাড়াতাড়ি করে এগুলো বলে নিই। দ্য বেবি ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। হানির সঙ্গে বেবিকে তুলনা করা হয়েছে সুইট, তার মিষ্টতার জন্য, অ্যাজ দিয়ে। এখানে দেখো দ্য বেবি ইজ হানি, বেবিকে ডাইরেক্ট হানি বলে দিল। অর্থাৎ বেবিকে যখন হানি ডাইরেক্ট বলে দিল, ইজ লাগিয়ে, তখন সেটা মেটাফোর হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে ওই মিষ্টতার কথাটাই বলছে। দেখো, হি সিংস লাইক এ বার্ড। এই যে লাইক ওয়ার্ডটা দেখছো, সিং, তার গানকে বার্ডের গানের সঙ্গে তুলনা করা হয়েছে। এইখানে ডাইরেক্ট বলে দিচ্ছে সি ইজ এ নাইট অ্যাঙ্গেল। নাইট অ্যাঙ্গেল এখানে গান করার জন্য বলছে, অর্থাৎ সি ইজ এ নাইট অ্যাঙ্গেল, ডাইরেক্ট সি কে নাইট অ্যাঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে তার গানকে তুলনা করা হয়েছিল পাখির গানের সঙ্গে। বুঝতে পেরেছো? লাইক ছিল, এখানে কোনো লাইক নেই। মেটাফোর ক্লিয়ার, সিমিলি ক্লিয়ার। চলো আরেকটা দেখে নিন, লাস্টেরটা। হিজ মাইন্ড ইজ অ্যাজ শার্প অ্যাজ এ রেজার। অর্থাৎ তার যে মাইন্ডটা, তার মনটা সঙ্গে রেজারের তুলনা, রেজার অর্থাৎ ব্লেড। একটা মনটা এতটা শার্প, তার মাইন্ডটা, মাথাটা, মন অর্থাৎ এখানে মাথার কথা বলছে, তার ব্রেনটা এতটা শার্প হচ্ছে একটা রেজারের মতন। সেই জন্যই বলছে এখানেও দেখো, ডাইরেক্ট বলে দিচ্ছে তার ব্রেন, তার মাইন্ডটা হচ্ছে কি রেজার, অর্থাৎ ব্রেনই বলতে পারো, তার ব্রেনটা, মনটা কি হচ্ছে ডাইরেক্ট রেজারের মতো, এতটা কি আছে, তীক্ষ্ণ, অর্থাৎ এতটা ধারালো। বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন। নেক্সট সেকশন ইজ পার্সনিফিকেশন। চলো আমরা কি শিখবো এবার? পার্সনিফিকেশন। দেখো পার্সন থেকে বুঝতে পারছো যে এখানে পার্সনের কোনো ঘটনা আছে। পার্সনিফিকেশন অর্থাৎ পার্সন অর্থাৎ মানুষের কোনো বৈশিষ্ট্য, কোনো যেগুলো মানুষ নয় তাদের ওপর যদি চাপিয়ে দেওয়া হয়। ইফ দ্য হিউম্যান কোয়ালিটিজ আর পুট আপন দ্য নন হিউম্যান থিংস, দ্যাট ইজ কনসিডার অ্যাজ পার্সনিফিকেশন। দেখো কি বলেছে এখানে, নন হিউম্যান থিংস মানে যেগুলো মানুষ নয়, আর গিভেন থিংস, অর্থাৎ এখানে নন হিউম্যান থিংস আর গিভেন হিউম্যান কোয়ালিটি, যেগুলো মানুষ নয় তাদেরকে যদি মানুষদের কোয়ালিটি দিয়ে দেওয়া হয়। মানুষদের কোয়ালিটি বলতে কি, মানুষ কি কি করতে পারে যেগুলো অ্যানিমেলরা করতে পারে না? ধরো বা একটা ধরো বস্তু করতে পারে না, কি করতে পারে না? আমি যদি বলছি একটা ইটের সঙ্গে একটা মানুষের তুলনা করছি, এবং ইটটাকে বলছি ওয়াক, দ্য ব্রিক ইজ ওয়াকিং লাইক এ, ধরো যেগুলো কিছু সময় বলে দিলাম, লাইক এ টাইগার, দ্য ব্রিক ইজ ওয়াকিং লাইক এ টাইগার। ব্রিকটা কি ওয়াক করতে পারে? একটা ব্রিক, এই যে ওয়াকিং করা, হাঁটা, ওয়াক, সরি, ওকে। তো দেখো কি আছে, ওয়াক, এই যে হাঁটা, এই হাঁটাটা কিন্তু মানুষের কোয়ালিটি, বাট ইটের কোয়ালিটি নয়। আমি যদি এখানে বলে দিই ডাইরেক্ট, দেখো তাহলে এগুলো কি হয়ে গেল, আমার নন হিউম্যান থিংস হয়ে গেল। এবং নন হিউম্যান থিংস এর উপর বা কোনো অ্যানিমেলকে বললাম কথা বলতে লেগে গেছে। ধরো টেনে যখন তোমরা পড়েছো, যে টেনে একটা কবিতা আছে ফেবেল,
ফেবেলে দেখবে মাউন্টেন কথা বলছে, বাট মাউন্টেন কি কথা বলতে পারে? দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। আমরা পার্সনিফিকেশনের মাধ্যমে আমরা কি করছি, ওই জিনিসটার মধ্যে মানুষের সত্তাটাকে আরোপ করে দিচ্ছি। আমরা এটা কি করছি, যেন আমরা আরো বেশি ভাবে কানেক্ট করতে পারি, টু কানেক্ট দ্য রিডার, টু কানেক্ট দ্য রিডার্স উইথ দ্য টেক্সট। এই টেক্সটটার সাথে আমরা যে রিডার গুলোকে কানেক্ট করতে চাইছি এটার মাধ্যমে। অর্থাৎ আমরা যখন বলবো যে একটা, ধরো একটা কুকুরকে সম্বন্ধে আমি বলছি, বাট কুকুরটাকে যখন আমি এমন ভাবে বলবো যেন কুকুরটাই বলছে, তখন আরো বেশি করে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো। বুঝতে পেরেছো? তুমি যখন তোমার কোনো সমস্যা কাউকে বলবে, সেটা বেশি কানেক্ট করতে পারবে। তুমি কারো থ্রু দিয়ে তাকে বলছো, তাহলে সে কানেক্ট কিন্তু কম করতে পারবে। সেরকমই ব্যাপার। বুঝতে পেরেছো? তো দেখো এক্সাম্পল কি কি দেওয়া যেতে পারে, এক্সাম্পল গুলো দেখে নিই আমরা। কি আছে, চলো এটা ইউজ করা যায়। দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ। দেখো উইন্ড, উইন্ড হুইসপার মানে হচ্ছে কানে কানে কথা বলা, থ্রু দ্য ট্রিজ মানে অর্থাৎ গাছের যেন কানে কানে কথা বলে বলে চলে গেল। কে? উইন্ড। উইন্ড কথা বলতে পারে? উইন্ডের কি কথা বলার ক্ষমতা আছে? না। সো দিস ইজ কনসিডার অ্যাজ পার্সনিফিকেশন। দ্যাটস মিন উই কনসিডার দ্য উইন্ড অ্যাজ এ পার্সন অ্যান্ড হি হুইসপার থ্রু দ্য ট্রিজ। আমরা উইন্ডটাকে কি ধরে নিলাম? আমরা উইন্ডটাকে ধরে নিলাম যে হচ্ছে একটা মানসিক, মানে অর্থাৎ মানুষের সত্তা, ওটা একটা সত্তা হিসেবে ধরে নিলাম, তাকে পার্সনিফাই করে দিলাম। বুঝতে পেরেছো? দেখো দ্য ফ্লাওয়ার ডান্স। আচ্ছা ফ্লাওয়াররা কবে থেকে ডান্স করছে? একটা মানুষের ডান্স করতে পারে, ফ্লাওয়াররা ডান্স করছে, এটা হয়ে গেল আমার পার্সনিফিকেশন। ক্লিয়ার? টাইম ওয়েটস, মানুষে ওয়েট করে। এর টাইম, টাইম কোনো মানসিক সত্তা বটে যে যে কিন্তু ওয়েট করবে? অর্থাৎ টাইম কিন্তু ওয়েট করতে পারেন। বাট আমি এখানে বলে দিলাম দেখো টাইম ওয়েটস। টাইম, হাউ ক্যান টাইম ওয়েট ফর এনিওয়ান? বাট নাও নো ওয়ান, দ্যাট ইজ নট আ ম্যাটার, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইম ইজ কনসিডার অ্যাজ এ পার্সন। এখানে টাইমকে কনসিডার করা হয়েছে একটা মানুষ হিসাবে। সো পার্সনিফিকেশন এখানে ইউজ করা হয়েছে। দেখো বললাম দ্য মুন স্মাইল অ্যাট দ্য লাভার্স। মুনটা লাভার্সদের দেখে হাসছে। এটা মুন কখন হাসে? মুন হাসতে পারে? বাট আমি যখন এই যে লিটারারি টার্মের ক্ষেত্রে আমরা ইউজ করছি, মুনটা যেন হাসছে, অর্থাৎ চাঁদ হাসছে, দ্যাট ইজ কল পার্সনিফিকেশন। ডেথ, দেখো মৃত্যু দরজার ঠকঠক করছে, অর্থাৎ তার মৃত্যু খুবই আসন্ন, অর্থাৎ সে এখনই হয়তো মারা যাবে, এরকম ব্যাপার। ডেথ নক অ্যাট হিজ ডোর। ডেথ কোনোদিন কারোর ঘরে টোকা মারে? টোকা মারে না। বাট এখানে দেখো আমাদের একটা ইফেক্ট তৈরি করার জন্য, কিসে? একটা লিটারারি ইফেক্ট তৈরি করার জন্য টেক্সটটাকে আমাদের পার্সনিফাই করা হয়েছে। দ্যাট ইজ কল পার্সনিফিকেশন। এম আই ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ অ্যাপোস্ট্রফি। সো হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি অর্থাৎ কথাটা হচ্ছে এখানে দেখো কাউকে ডাকা, কিন্তু কাকে ডাকবো? ডাইরেক্টলি অ্যাড্রেসিং। কাউকে হয়তো তুমি ডাকছো, ডাইরেক্ট অ্যাড্রেস করছো, ডাইরেক্টলি অ্যাড্রেসিং সামওয়ান অ্যাবসেন্ট, যে এখানে নেই, অথবা মৃত, অথবা নন লিভিং, অ্যাজ ই প্রেজেন্ট অ্যান্ড অ্যালাইভ। দেখো ভালো করে এটা কি বোঝো। ধরো তুমি কাউকে, এমন কাউকে ডাকছো যে হয়তো তোমার কাছে নেই, বা সে হয়তো মৃত, বা সে হয়তো নন লিভিং কোনো একটা জিনিস, এন্টিটি। অর্থাৎ তুমি একটা ধরো বইকে তুমি ডাকছো, হে বই আমার কাছে এসো। বইটা কি তোমার কাছে আসবে? তুমি ওটাকে একটা পার্সন, তুমি এমন ভাবে বলে নিলে যেন বইটাই আসবে তোমার কাছে। তুমি ডাকছো, কাকে ডাকছো? মৃত্যু, হে মৃত্যু আমার কাছে এসো, এরকম করে বলছো। মৃত্যু দেখতে পেয়েছো? মৃত্যু তোমার কাছে প্রেজেন্ট আছে? নেই। তুমি অ্যাবসেন্ট কোনো কিছু আছে, সেইটাকে তুমি ডাকছো, তাকে এমন ভাবে যে যেন সে প্রেজেন্ট আছে এবং জীবিত আছে, এরকম মনে করে, যেন তুমি এমন ভাবে ডাকছো যেন সে বেঁচে আছে এবং তোমার সামনেই আছে এবং তুমি ডাকছো। দ্যাট ইজ কল্ড অ্যাপোস্ট্রফি। সো অ্যাপোস্ট্রফি কনসিডার অ্যাজ দ্য ডাইরেক্ট অ্যাড্রেসিং টু সামওয়ান হু ইজ অ্যাবসেন্ট অর ডেড অর নন লিভিং, অ্যান্ড উই কনসিডার দ্যাট অ্যাজ প্রেজেন্ট অ্যান্ড অ্যালাইভ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন কোনো মৃত বা কোনো যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে যখন ডাইরেক্ট করবো, আমরা কি ডাইরেক্ট আমরা ডাকবো, তখন সেটাকে বলা হবে অ্যাপোস্ট্রফি। দেখো আমরা বলছি ও গ্রেভ হোয়ার ইজ দাই ভিক্টরি। এটা যিশু খ্রিস্টের যে নিউ টেস্টামেন্ট, অর্থাৎ নিউ টেস্টামেন্টে এটা লেখা আছে, ও গ্রেভ হোয়াট ইজ দাই ভিক্টরি। দাই কথাটার মানে হচ্ছে ইয়োর। বলছে গ্রেভ কে বলছে? এ কবরস্থান যেটাকে বলে, বলছে তোমার গ্রেভ ইয়ারটাকে কবরস্থান বলে, কবর অর্থাৎ কবর, বা এটাকে বলা হয় গ্রেভ। এবং গ্রেভটাকে বা সমাধি যেটাকে বলি আমরা, সমাধি বা কবর, এটাকে বলা হয় কি গ্রেভ। এবং গ্রেভটাকে তুমি ডাকছো কি বলে? তুমি তাকে এমন ভাবে তুমি কথা বলছো তার সঙ্গে, সে যেন জীবিত, তুমি প্রেজেন্ট আছে তোমার কাছে। ও গ্রেভ হোয়ার ইজ দাই ভিক্টরি, তোমার জয় কোথায়? মানে এখানে আবার যে পুনর্জন্ম হওয়ার কথা কার? যীশু খ্রিস্টের, সেই হিসাবে এখানে কিন্তু বলা হয়েছে গ্রেভ, যেখানে যীশু খ্রিস্ট সমাধিস্থ আছেন, সেখান থেকে বলছে তোমার গ্রেভ, এখানে তোমার ভিক্টরি কোথায়, তোমার জয় কোথায়? ভগবান তো আবার ফিরে আসবেন, তাই বলছে। বুঝতে পেরেছো? ও মুন সাইন ইউর লাইট অন মি। দেখো তুমি মুন, মুন তোমার থেকে কত দূরে, এমন ভাবছো যেন মুন তোমার জীবিত, তোমার বন্ধু, তাই তো? তুমি বন্ধুকে ডাকছো, এসো আমার কাছে এসো, আমাকে লাইট দাও তোমার। এখানে মুন কি? মুন হচ্ছে আমাদের এখানে মানে একটা জীবিত সত্তা হিসেবে তো আমরা ধরি না, বাট এখানে আমরা যখন তাকে ডাকছি, যেন মনে হচ্ছে সে প্রেজেন্ট আছে, এবং ডাকছি এবং তাকে বলছি আমাকে লাইট দাও। সো দ্যাট ইজ কল অ্যাপোস্ট্রফি। দেখো নেচারকে ডাকছো, ও নেচার দাও আর্ট সো বিউটিফুল। দেখো দাও মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর্ট। এগুলো পুরোনো দিনের যে ইংলিশ ছিল তখন কিন্তু এগুলো যখন কবিতাতে ব্যবহার করা হতো, দাও আর্ট, আর এ আর ই আর, দাও মানে হচ্ছে ইউ,
বুঝতে পেরেছো? সো বিউটিফুল, তুমি হচ্ছে খুবই বিউটিফুল। কাকে বলছো? নেচারকে। নেচার কথা তোমার কাছে ওকে জীবিত সত্তা বটে, তাই তো নয়। সো দ্যাট ইজ ওয়াই উই কনসিডার ইট অ্যাজ অ্যাপোস্ট্রফি। ও টাইম, তুমি টাইমকে ডাকছো, টাইমকে ডাকছো কি বলে? স্টপ ফর এ হোয়াইল, বলছে এখন কিছুক্ষণের জন্য থামো। আচ্ছা তুমি দেখো এখানে ভেবে দেখো, গ্রেভ কে কিন্তু তুমি বলছো হোয়াই ইজ দাই ভিক্টরি, তো গ্রেভ কে এখানে পার্সোনিফাইও করা হচ্ছে কিন্তু। ক্লিয়ার রাখো কিন্তু, পার্সোনিফাই পড়ে এলে এখানে পার্সোনিফাই ইউজ হয়েছে। তুমি গ্রেভ কে এখানে একজন মানুষের সত্তা হিসেবে ধরছো, তখন তাকে জিজ্ঞাসা করছো তোমার জয় কোথায়। বুঝতে পেরেছো? সো অ্যাপোস্ট্রফি এবং পার্সোনিফিকেশন বোথ আর ইউজড ইন দিস সেন্টেন্সেস। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ হাইপারবোল। বাট ওয়েট ফর এ মিনিট, জল খেয়ে নি। সো হাইপারবোল, হাইপার দেখো, হাইপার শুনেই বুঝতে পারছো এ তো মাথা গরম হয়ে থাকে। অর্থাৎ হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। হাইপার বল, বলছে কেউ হাইপার বেশি করে বলছে, অর্থাৎ একটু বাড়িয়ে বলা। এক্সাজারেশন নামটা থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? পার্সোনিফাই বুঝতে পারলে, পার্সোনি অ্যাপোস্ট্রফি, কাউকে অ্যাপোস্ট্রফি এখানে ডাকা ডাকে বোঝাচ্ছে। হাইপার বল কি? হাইপার মানে একটু বেশি, বল মানে বলা, ধরো বলা ধরে নিলে, তুমি বল মানে এখানে বলা ধরে নিলে, হাইপার বল মানে বেশি করে বলা, এটা বাড়িয়ে বলা, দ্যাট ইজ কল হাইপার বল। একই জিনিস দেখা আছে, ঠিক আছে। অ্যান্ড এক্সাজারেশনস ইউজড ফর এমফ্যাসিস, জোর দিয়ে বলার জন্য, নট টু বি টেকেন লিটারারি। লিটারারি কথাটা মানে কি? আক্ষরিক অর্থ। অর্থাৎ তুমি বলে দিলে, এই যেমন উদাহরণটা দেখো, আই হ্যাভ টোল্ড ইউ 1,000 টাইমস, 1,000 বার তোমাকে আমি বলেছি। তুমি কি গুনে গুনে 1,000 বার বলেছিলে? না, মানে বারবার বারবার বলেছে, অনেকবার বলেছে, সেটা বোঝানোর জন্য আমি বলেছি 1,000 বার তোমাকে বলেছি এটা করো না, এটা করো না, 1,000 বার বলেছি ভাই, 1,000 বার। 1,000 বারটা কি? তোমার বাড়িয়ে বলা হচ্ছে। 1,000 বার কিন্তু কেউ বলে না, কেউ গুনে গুনে বলছে 1,000 বার বললাম দেখ তোকে, এই যে 999 বার হলো, এই 1,000 বার তোকে বললাম, এরকম কেউ বলে? বলে না। সেইটাই হচ্ছে ব্যাপার, যে যখন বাড়িয়ে বলছি কিসের জন্য? একটা স্ট্রং ইমপ্রেশন তৈরি করার জন্য, যেন একটা ইমপ্রেশনটা যেটা হয় যেন স্ট্রং হয়। মানে আমি যে এত জোর দিয়ে বলছি সেই জোরটা যেন বোঝাই। এবং মাঝে মাঝে এটা কি হয়? হিউমার অ্যাড করে, একটা হাসি লেগে যায়। এটা পড়লে আমাদের হাসি লাগে এবং ড্রামা, ড্রামাটিক একটা সিচুয়েশনের সৃষ্টি হয়, এবং আর এমফেসিস এবং জোর দেওয়া বোঝায়। এইসব জিনিস কিন্তু এই হাইপার বোলের মাধ্যমে হয়। হাইপার মানে বেশি, বোল মানে বলা, এই হিসাবে মনে রাখো হাইপার বোল। দেখো কি আছে, এক্সাম্পল দেখো, আই হ্যাভ টোল্ড ইউ 1,000 টাইমস। 1,000 টাইম কেউ বলে না, এখন এক্সপ্লেন করলাম। আই এম সো হাংরি, আমি অনেক ক্ষুধার্ত। আই কুড ইট এ হর্স, আমি একটা ঘোড়া খেয়ে নেবো। আচ্ছা বলো, একটা ঘোড়াকে কি একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব? এটা বাড়িয়ে বলা হচ্ছে, মানে প্রচন্ড ক্ষুধার্ত এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। দিস ব্যাগ ওয়েটস এ টন, এই ব্যাগটা 1 টন ওজন। আচ্ছা 1 টন ওজনে কেউ ব্যাগ ইউজ করে? তুমি বলো, 1 টন একটা অনেকটা ওজন, তো 1 টন কি কেউ ইউজ করে ওয়েট হিসাবে? একটা ব্যাগ, কেউ ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, তুমি বলছো তো 1 কুইন্টাল রে, 1 কুইন্টালের ব্যাগ নিয়ে কোথায় চললি, এরকম তুমি বলছো। ধরো কুইন্টালের ব্যাগ নিয়ে কেউ যায়? যায় না। সেটাই হচ্ছে এখানে কথাটা। তো আশা করছি বুঝতে পেরেছি, এটা বাড়িয়ে বলা, এক্সাজারেশন, আচ্ছা একটু বাড়িয়ে বলা। হার স্মাইল ইজ এ মাইল ওয়াইড, এ মাইল ওয়াইড মানে হচ্ছে 1 মাইল চওড়া, তার হাসিটা এতটা সুন্দর যে মনে হচ্ছে যেন 1 মাইল চওড়া। 1 মাইল চওড়া কারো হাসি হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ ইট পসিবল? ইট ইজ নট পসিবল, বিকজ কারো হাসি কোনোদিন 1 মাইল চওড়া হতেই পারে না। সো এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে, যাতে তার হাসিটা কতটা সুন্দর বা কতটা ভালো সেটা বোঝানোর জন্য। আচ্ছা, হি রান ফাস্টার দ্যান দ্য উইন্ড, ফাস্টার দ্যান দ্য উইন্ড, আচ্ছা উইন্ডের থেকে কেউ স্পিডে দৌড়তে পারবে তোমার মনে হয়? কিন্তু সে এতটা স্পিডে দৌড়ায় সেটা বোঝানোর জন্য, তার যে এই যে জোরটা দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে কি, যে ফাস্টার দ্যান দ্য উইন্ড। এম আই ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি আমি, তাই তো? সো দ্যাট হি রানস ফাস্টার দ্যান দ্য উইন্ড, অর্থাৎ উইন্ডের থেকে ও কিন্তু স্পিডে দৌড়ায়, এই কথাটা এখানে বোঝানো হয়েছে, আর এটা একটু বাড়িয়ে বলা হয়েছে। সো লেটস মুভ টু দ্য প্যারাডক্স। প্যারাডক্স, প্যারাডক্স কি? দেখো, প্যারাডক্স কথাটার মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে? প্যারাডক্স একটা ওয়ার্ড আছে যেটার কথার মানে হচ্ছে বিপরীত। এবং এই প্যারাডক্স এবং ফিগার অফ স্পিচ আমরা যখন ইউজ করবো, দেখো কন্ট্রাডিক্টরি হবে। সেলফ কন্ট্রাডিক্টরি মানে এক কথায় দেখলে মনে হবে যেন এ হচ্ছে একদম উল্টোপাল্টা কথা বলছে। আর দ্যাট কন্টেন্টস এ হিডেন মিনিং, তার মধ্যে একটা হিডেন ট্রুথ থাকবে, হিডেন মিনিং থাকবে। অর্থাৎ যে কথাটা তুমি বলবে তার মধ্যে কিন্তু একটা বড় কোনো মানে, কিন্তু ব্রডার মিনিং কিন্তু থাকবে। অ্যাট ফার্স্ট প্যারাডক্সে মনে হয় ইললজিক্যাল, কোনো কারণ নাই, ইম্পসিবল, ফালতু বলছে, এরকম মনে হবে। সে যেমন তাই, যেমন তাই এখানে বলে দিলেই হলো। কিন্তু তুমি যদি ভেবে দেখো, বাট ইট এক্সপ্রেস এ ডিপার মিনিং অর ট্রুথ, একটা গভীর একটা মানে কিন্তু এটা এক্সপ্রেস করে। কমনলি ইউজ ইন পোয়েট্রি, এটা কোথায় ব্যবহার করা হয়? মেনলি পোয়েট্রিতে এবং ফিলোসফিতে অ্যান্ড লিটারেচার। ফিলোসফি অর্থাৎ দর্শন, লিটারেচার সাহিত্য, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, এইসবের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি ব্যবহার করা হয়। ইট মেক রিডার্স থিঙ্ক ডিপলি, এই রিডার গুলো যেন আরো ভালোভাবে ভেবে মানেটা বের করার চেষ্টা করে, অর্থটা প্রকাশ করতে চায়, তার জন্য এই প্যারাডক্সটাকে ইউজ করা হয়। তো প্যারাডক্স কি, চলো ভালোভাবে আমরা কিন্তু জেনে নিই। দেখো উদাহরণের সাহায্যে ভালোভাবে জানবো। কি আছে? দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। দেখো আমি কি বললাম? কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা অনড়, যেটা চেঞ্জ হয় না, আমি সেটাকেই বলছি চেঞ্জ। আচ্ছা যেটা সবচেয়ে অনড় সেটা হচ্ছে চেঞ্জ, সেটাই বলতে হবে। কথাটা শুনে মনে হচ্ছে না যে কি সব বলছে যেমন তাই, চেঞ্জ কি করে কনস্ট্যান্ট হতে পারে?
বাট ভালো করে তুমি ভেবে দেখো এটার মানেটা কিরকম দাঁড়াচ্ছে, যে একটা জিনিসই কনস্ট্যান্ট, বুঝছো, এই জিনিসটাই সবসময় সর্বসত্য বা সবসময় একই জিনিস অনর, সেটা কি, যে আমরা বদলাবো, আমরা সময়ে 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 আমরা চেঞ্জ হব, এই জিনিসটা সবসময় ঠিক থাকবে। এটা একটা ডিপ আর্মি। দেখো এখানে বলছে ব্রিং পিস, শান্তি আনতে গেলে ইউ মাস্ট প্রিপেয়ার ফর ওয়ার, বলছে তোমাকে শান্তি আনতে গেলে তোমাকে তোমাকে যুদ্ধের জন্য রেডি থাকতে হবে। যুদ্ধতে কিভাবে শান্তি আছে? বাট এটা দেখো তোমার মনে হচ্ছে না যুদ্ধ আবার শান্তি একসঙ্গে নিয়ে এসছে, কি করে এটা কিভাবে হয়? এটা ভালোভাবে তুমি যদি মেনে দেখো, ভালোভাবে বুঝতে চাও, দেখো আমরা যদি দেখি ফরাসি বিপ্লবের ফলে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছিল। বাট এই যে ফরাসি বিপ্লবটা এসেছিল, বা আমাদেরই ধরো স্বাধীনতা, আমরা বেশি দূর যাবো না, ভারতের স্বাধীনতার ক্ষেত্রেই বলি, আমরা এর আগে কত কষ্ট করেছি, বাট এই যে স্বাধীনতা, আমরা ওইদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি বলে এতদিন শান্তি, যদিও পুরোপুরি শান্তি নেই, যাই হোক আগের থেকে তো ভালো অবস্থায় আছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো কি, আমাদের কোনো বদল ঘটাতে গেলে, আমাদের যদি পরবর্তী ক্ষেত্রে কোনো শান্তি দরকার, দেন উই মাস্ট প্রিপেয়ার ফর ওয়ার, আমাদেরকে যুদ্ধের জন্য কিন্তু রেডি থাকতেই হবে। বুঝতে পারছো? সো টু ব্রিং পিস উই মাস্ট প্রিপেয়ার ফর ওয়ার, শান্তি আনতে গেলে যুদ্ধের জন্য রেডি থাকতে হবে, মানে এটা অনেকটা ডিপ। ইনোসেন্স সামটাইমস দা গ্রেটেস্ট গিল্ট। আচ্ছা, ইনোসেন্স মানে হচ্ছে তার যত নিষ্পাপ, তার মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, অর্থাৎ তার পাপ নেই, এই ধরনের কেই বলা হয় ইনোসেন্স, অর্থাৎ নিষ্পাপ। এবং তাকেই বুঝি তার এবার ওটাই ভুল, তার দোষ, গিল্ট কি করে হয়, তার দোষটা কি করে ইনোসেন্স হয়? কিন্তু দেখো মাঝে মাঝে দেখো, ভেবে দেখো, তুমি খুব ইনোসেন্স, কিন্তু তোমাকে হয়তো তোমার একদম গাধার মতো তোমাকে তোমার কাজ করিয়ে কেউ চলে যাচ্ছে, তোমাকে কিছু বলে তুমি নাও বলতে পারছো না, তুমি খুব সৎ, সবারই সময়, তুমি ধরো এক জায়গায়, একটা উদাহরণ নাও, তুমি হয়তো কোথাও এক জায়গায় আছো, তুমি লাইনে দাঁড়িয়ে আছো, হলো, ব্যাংক গেছো, লাইনে দাঁড়িয়ে আছো, তুমি খুব সৎ, তুমি দেখছো মাঝখানে ফাঁকা আছে, বাট তুমি কিন্তু ঢুকলে না, তুমি সততা দেখালে, বাট তুমি দেখলে পেছন থেকে 10 জন এসে ওই গ্যাপটা আট করে নিল, এবং তুমি সেখানে লাইনে একদম শেষে চলে গেলে। তো বুঝতে পারছো তো ব্যাপারটা কি হচ্ছে, তুমি ইনোসেন্স ছিলে, তুমি একটা নিষ্পাপ ছিলে, তুমি দেখলে না আমি লোকের জায়গায় যাব না, কিন্তু বাকিরা কিন্তু তোমাকে ছাড়লো না, তো এইখানে ইনোসেন্সটাই তোমার গিল্ট হয়ে দাঁড়ালো, তোমার নিজের জন্য, তোমাকে দেরি হয়ে গেল তোমার। বুঝতে পেরেছো? তো এইটাই এখানে ডিপার মিনিং বোঝাতে চাইছে, বুঝতে পেরেছো? দা বিগিনিং অফ দ্য এন্ড, এন্ডের আবার শুরু, বিগিনিং আর এন্ড একসঙ্গে দুটোকে লিখে দিয়েছি, যেমন তাই বললে হলো, মানেটা কি? ওই যে কি হয়েছে, যে অন্ত থেকে আরম্ভ হয়, শেষ থেকেই কি হয়, শুরু, শেষ থেকে শুরু বা শেষের শুরু হয়ে গেছে, অর্থাৎ তার ধ্বংস শুরু হয়ে গেছে, দ্য বিগিনিং অফ দ্য এন্ড, অর্থাৎ তার ধ্বংসটা এখন শুরু হয়ে গেছে। সো দ্যাট ইজ কনসিডার অ্যাজ প্যারাডক্স। এগুলো সবই কিন্তু কি, প্যারাডক্সের উদাহরণ। আচ্ছা, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। আচ্ছা, একটা মানুষের বাবা একটা চাইল্ড কি করে হয়? বাট এখানে তা নয়, আমরা ছোটবেলাতে যা শিখি একটা ম্যান হিসাবে, আমরা সেই হিসাবেই পরিচিতি পাই, হয়তো ছোট থেকেই শিক্ষা কিন্তু আমাদের শুরু হয়ে যায়, আমরা কি করব না করব, বড় হয়ে বা কি করব, এই জিনিসটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। সো এটাই হচ্ছে আমাদের প্যারাডক্স, বুঝতে পেরেছো? আচ্ছা, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। মৃত্যুর আগে কতবার কেউ মরতে পারে? মৃত্যু তো একবারই হয়, বাট অনেকবার মরে, অর্থাৎ যে কাপুরুষ, অর্থাৎ এগুলো শেক্সপিয়ারের লেখা, এটা এই লাইনটা শেক্সপিয়ারের দেওয়া থেকে নেওয়া হয়েছে, এবং দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা ওয়ার্ডসওয়ার্থের লেখা, ঠিক আছে? তো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, তার মৃত্যুর আগে অনেকবার মারা গেছে। কাওয়ার্ডস অনেকবার মারা যায়, অর্থাৎ কাপুরুষ যারা ভীতু, তারা অনেকবার মৃত্যু মৃত্যু হয় তাদের, অর্থাৎ তারা কিন্তু কোনো বীরতার কোনো কাজ করতেই পারে না, ভয়েই মরে সবসময়, এরকম একটা ব্যাপার। তো লেটস মুভ টু দা অক্সিমোরন। অক্সিমোরন কি? অক্সিজেনের অভাবে মরণ, তাই তো? অক্সিজেনের অভাবে মরণ, অক্সিমোরন না, তাই না? এটা হচ্ছে কি, অপোজিট অর কন্ট্রাডিক্টরি, অপোজিট বা কন্ট্রাডিক্টরি, এটাও অপোজিট বা কন্ট্রাডিক্টরি, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ডস, এটা কিন্তু ওয়ার্ডস, ওখানে কি ছিল, পুরো আইডিয়া ছিল, এখানে ওয়ার্ডস আর প্লেস সাইড বাই সাইড টু ক্রিয়েট স্পেশাল ইফেক্ট, পাশাপাশি বসিয়ে দুটোকে একটা স্পেশাল ইফেক্ট তৈরি করার জন্য কাজে লাগে। দেখো যেমন উদাহরণ দেখি, সুইট সরো, সুইট আবার সরো, সুইট মানে মিষ্টি, আবার দুঃখ কিভাবে হয়, এরকম যে ওয়ার্ড গুলো আমরা পরপর দেখাচ্ছি, এগুলোকে বলা হয় অক্সিমরন, অক্সিজেনের অভাবে মরণ, তাই তো? তো দেখো, ডিফেনিং সাইলেন্স, মানে এত জোর আওয়াজ, লাউডনেস, ডিফেনিং মানে প্রচন্ড লাউডনেস, আবার সাইলেন্স, ডিফেনিং লাউডনেস কিভাবে হয়, সরি, ডিফেনিং সাইলেন্স কিভাবে হয়, যদি চিৎকার পর্যন্ত জোরে চিৎকার করছে, তাহলে সাইলেন্স কি করে হলো? ওটা স্তব্ধ তো হলো না। লিভিং ডেড, মানে দেখে মনে হচ্ছে যেন মৃত কিন্তু জীবিত, জীবিত মৃত, কিভাবে হয়, মানে কাউরে দেখতে অতটাই লাগছে, এরকমই লাগছে তাকে, তাকে যেন মনে হচ্ছে সে যেন লিভিং ডেড, বা আমরা যে দেখেছি না যে সিনেমাগুলোতে সামনে হাত জম্বি গুলো, ওগুলো লিভিং ডেড বলা হয়, অর্থাৎ যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে বাট মৃত, সেরকম। প্রিটি আগলি, প্রিটি আবার আগলি কিভাবে হয়? আর আরেকটা জিনিস আছে, কেয়ারফুলি কেয়ারলেস, কেয়ারফুলি কেউ কেয়ারলেস কি করে হবে? আমি লিখে দিই, এখানে উদাহরণটা লেখা নেই, কেয়ারফুলি কেয়ারলেস, ঠিক আছে? কেয়ারফুলি কেয়ারলেস এইসব, বা ক্রুয়েল কাইন্ডনেস, ও ক্রুয়েলও বটে একসঙ্গে, প্লাস কাইন্ডনেসও আছে ওর মধ্যে। এইটা কিভাবে হয় ক্রুয়েল কাইন্ডনেস, সরি 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 সরি,
Okay, wait a minute. I have to change the background. সো ক্রুয়েল কাইন্ডনেস, বুঝতে পেরেছো? ডার্ক লাইট, লাইট কি করে ডার্ক হয়? ডার্ক লাইট, এটা ডার্ক লাইট কালার বলে দিলে, ডার্ক আবার লাইট কি করে হবে? সেরকম অফুলি গুড, অফুলি মানে হচ্ছে খারাপ, অফুলি গুড, অফুলি গুড ভীষণ ভালো, এই কথাটা বোঝানোর জন্য অফুলি গুড এটা বলতে চাইছে, বুঝতে পারছো? ক্রুয়েল কাইন্ডনেস, কেয়ারফুলি কেয়ারলেস, কেয়ারফুলি কেয়ারলেস মানে ও একদম এতটাই কেয়ারলেস যে ভালো ভাবে, কেয়ারফুলি কেয়ারলেস মানে ও বলে না গলতি সে মিস্টেক, গলতি সে মিস্টেক মানে ও একদম বা ভেবে চিন্তে একদম মিস্টেক করছে সেরকম ব্যাপার। ভেবে চিন্তে কেউ যদি মিস্টেক করে, কেয়ারফুলি যদি কেউ মিস্টেক করে, কেয়ারফুলি মিস্টেকেন মানে ও ভেবে চিন্তে কেয়ারফুলি যেন ভুলটাই করবো আমি এইভাবে, তো সেটা হচ্ছে অক্সিমরন। So let's move to the contrast between the difference between the paradox and oxymoron. We have to learn the differences because it is quite uh, we have to understand the meaning in the proper way. If we can't, then we will be sometimes we will be dizzy with this, but we will be in dilemma with this two terms, paradox and oxymoron. So আমাদের আগে confusion, so if we want to put down our confusion, then we have to know the differences, আমাদের ডিফারেন্সটাকে জানতে হবে। So দেখো প্যারাডক্স কি বলেছে, এ हाउ कैन आई, आप क्या करें, करना क्या है, व्हाट इज हैपनिंग, हाउ टू चेंज इट, ओके ओके सर, सॉरी सो लेट्स मूव टू द টপিক। চল কি আছে, এ স্টেটমেন্ট দ্যাট সিমস সেলফ কন্ট্রাডিক্টরি, একটা স্টেটমেন্টের কথা বলা হচ্ছে যেটা সেলফ কন্ট্রাডিক্টরি এবং বাট রিভিলস এ হিডেন মিনিং, একটা হিডেন ট্রুথ থাকে। বাট এখানে কোনো ফ্রেজ থাকে যেখানে টু অর অপোজিট কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর প্লেস টুগেদার, একটা ফ্রেজ হয়, এটা একটা স্টেটমেন্ট হয়, একটা ফ্রেজ হয়, আর এটা কোনো হিডেন মিনিং সেরকম কিছু থাকে না, এটা হিডেন মিনিং থাকে, এটা ফুল সেন্টেন্স হয় ইউজুয়ালি, আর এটা কি হয় ইউজুয়ালি টু আর থ্রি ওয়ার্ডস হয়, আর এটা এক্সপ্রেস এ ডিপার আর হিডেন ট্রুথ, এটা হিডেন ট্রুথ থাকে, এটার মধ্যে কোনো ডিপেন্ড ট্রুথ থাকে না। যেমন দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা এক্সপ্লেন করে এলাম এখনই, আর এটা হচ্ছে সুইট সরো, ক্লিয়ার? আশা করছি এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো, একটাতে হিডেন ট্রুথ থাকে, একটাতে থাকে না, একটা উইটি রিমার্ক, একটা ইফেক্ট তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় অক্সিমরন। সো লেটস মুভ টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ অ্যালিটারেশন। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যালিটারেশন ফার্স্ট। সো হোয়াট ইজ অ্যালিটারেশন, দেখো রিপিটেশন, অ্যালিটারেশন, এইদিকে দেখো অ্যালিটারেশন, দেখো দুটো এলকে রিপিট করে দিচ্ছি আমরা, এইভাবে মনে রাখো, অ্যালিটারেশন, অ্যালিটারেশন দুটো এল রিপিট হচ্ছে, অর্থাৎ রিপিটেশন হবে, কিসে রিপিট হবে, এল হচ্ছে একটা কনসোনেন্ট, এল হচ্ছে একটা কি কনসোনেন্ট, সো কনসোনেন্টে আমাদের রিপিটেশন হচ্ছে, এল হচ্ছে কি consonant. So in this alliteration we repeat the consonant sound. কনসোনেন্ট সাউন্ডটা কিন্তু রিপিট হয়, এইভাবে ট্রিক দিয়ে মনে রাখো, দেখো মনে থেকে যাবে। তো দেখো তারপর কি আছে, এইবার দেখো রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড at the beginning, we must have to understand that we have to চেক দ্যাট ইট ইজ ইন দ্য বিগিনিং অর নট, যদি বিগিনিং এর প্রথমে না থাকে, ওয়ার্ডটার প্রথম দিকে না থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা কিন্তু বলতে পারবো না, কি বলতে পারবো না, অ্যালিটারেশন বলতে পারবো না, বুঝতে পেরেছো? এটাকে অ্যালিটারেশন কিন্তু বলা যাবে না যদি প্রথমে না থাকে, আর কনসোনেন্ট সাউন্ড হতে হবে এবং রিপিটেড থাকতে হবে, যা এটা কি হয়, এটা রিদিম তৈরি করতে সাহায্য করে, একটা ছন্দ তৈরি করতে পারে বা মিউজিক তৈরি করে ইন ল্যাঙ্গুয়েজেস, বুঝতে পেরেছো? টু মেক এক্সপ্রেশন ক্যাচি অ্যান্ড মেমোরেবল, আমাদেরকে এক্সপ্রেশনটাকে কি করতে হবে, ক্যাচি করতে হবে, অর্থাৎ আমরা যেন আরো একবার দেখে মনে হয় বাহ কি সুন্দর লিখেছে, বা মেমোরেবল যেন মনে থাকার মতো হয়, সেই জন্য আমরা কিন্তু এই অ্যালিটারেশনটা ইউজ করি। তো আমাদেরকে অ্যালিটারেশন শিখতে হবে কি জিনিস, দেখো উদাহরণের সাহায্যে দেখি, সি সি সেলস, সি সেলস বাই দ্য সিশোর, সি সেলস বাই দ্য সিশোর, সি সেলস বাই দ্য সিশোর, Peter Piper picked a peck of pickled peppers. দেখো Peter Piper picked a peck of pickled pepper. দেখো সবই পি 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 আসছে, উপরটাতে সবই দেখো এস 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 সাউন্ড আসছে, স সাউন্ড আসছিল, সি 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 সাউন্ড আসছিল। তো একই ধরনের সাউন্ড যখন রিপিট হচ্ছিল, সেটাকে বলবো এই যে অঞ্চলগুলোতে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সি 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 সিসোর, এই যে সি সেল সি সি সেলস, এইগুলোতে থাকে কি, এইগুলো হচ্ছে আমার অ্যালিটারেশন, ঠিক আছে? এবং পিটার, পাইপার, পিক, পেক, পিক, তারপর পেপার, এগুলো সব পি 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 একটা সাউন্ড রিপিট হচ্ছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন, বুঝতে পেরেছো? আবার দেখো ফেয়ার, ফেয়ারের সঙ্গে দেখো ফেয়ার ফ সাউন্ড, ফোম ফ সাউন্ড, ফ্লিউ ফ সাউন্ড, দেখো ফ্লিউ ফ সাউন্ড, বুঝছো? আচ্ছা, এই যে সাউন্ড গুলো রিপিট হচ্ছে না, কনসোনেন্ট সাউন্ড, সেগুলোকে বলা হয় কি অ্যালিটারেশন। আবার দেখো হুইসপারিং উইন্ড, হুইসপারিং উ ডাব্লিউ, উইন্ড উ, ওয়েল ও, দেখো সবই কিন্তু উ উই উই এটা আছে, ওয়ান্ডারিং ওয়া ওয়া,
উইন্ডলি, উইন্ড, দেখো সবই দেখো উ সাউন্ডটা আসছে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে অ্যালিটারেশন। একটা জিনিস কিন্তু মনে রাখবে, অ্যালিটারেশন হয় কিন্তু কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে হয়, এই কথাটা যেমন ঠিক, কিন্তু মনে রাখবে যে আমরা এখানে ওয়ার্ডটাকে বা স্পেলিংটাকে দেখবো না। একটা উদাহরণের সাহায্যে ভালো করে বুঝি, দেখো কাইন্ড, ক্যাট, কাইন্ড ক সাউন্ড, ক্যাটে ক সাউন্ড, এইটাকে অ্যালিটারেশন বলবো। দেখো স্পেলিং আলাদা, কাইন্ডে কে আছে, ক্যাটের সি আছে, বাট এটাকে আমরা অ্যালিটারেশন বলবো। বাট সিটি ক্যাট, সিটি স, ক্যাটের ক, স ক আলাদা, এটাকে অ্যালিটারেশন বলা যাবে না। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো স্পেলিং দেখবো না, আমরা সাউন্ড দেখবো। আচ্ছা, আমরা জেনে নেবো যে কনসোনেন্ট সাউন্ড কোনগুলো। সো কনসোনেন্ট সাউন্ড হচ্ছে আসলে আমাদের অ থেকে, সরি অ থেকে, বলে দিই, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এইসব দিয়ে যে সাউন্ড গুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। আর ক থেকে শুরু করে, আচ্ছা আমি ভুল বললাম, একটু চন্দ্রবিন্দু না, সরি ফর দ্যাট, দিস ইজ মাই মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ইট ইজ ও, ঠিক আছে। এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই সাউন্ড গুলোকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। দিস ইজ কনসিডার্ড অ্যাজ কনসোনেন্ট সাউন্ড। ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ অ্যাজোনেন্স। দেখো এতক্ষণ কি পড়লাম? কনসোনেন্ট সাউন্ডের রিপিট, এবার হবে ভাওয়েল সাউন্ডের রিপিট, ঠিক আছে, ভাওয়েল সাউন্ডের রিপিট। অ্যাজোনেন্স, আমার পেনটা কাজ করছে না, ওয়েট মিনিট, ইরেজার নিজে থেকে ইউজ করতে হবে। তাহলে ভাওয়েল সাউন্ডের কি হবে? রিপিট হবে অ্যাজোনেন্সে। আচ্ছা, আগেটাতে কি ছিল? অ্যালিটারেশন, এটা হচ্ছে অ্যাজোনেন্স। দেখো অ্যাজোনেন্স, অ্যালিটারেশন, বুঝতে পারছো? অ্যাজোনেন্সে দেখো, যদি আমরা একটা ট্রিক ইউজ করার চেষ্টা করি, অ্যালিটারেশনে দেখো এখানে অনেক কিছু ছিল, সেই ট্রিক, এখানে ডবল এল ইউজ করেছি, এখানে ডবল এস, বাস এখানে এস এস, দেখো এস, এটা একটা জিনিস বলা যেতে পারে, এস যে সাউন্ডটা, এই ট্রিকটা দেখো, এস লিখি আমরা কেমন করে, এস এস, তাহলে এই যে এটাকে ধরে নেবো আমরা কি, এই হিসাবে আমরা মনে রাখবো অ্যাজোনেন্সটাকে, বুঝতে পেরেছো? এটা রিপিট হচ্ছে এবং এ সাউন্ডটা আসছে, এটা হচ্ছে কি আমার ভাওয়েল সাউন্ড। এইভাবে ট্রিকটা আমরা রেডি করে নেবো। দেখো রিপিটেশন অফ দ্য ভাওয়েল সাউন্ড ইজ ইন নিয়ার বাই ওয়ার্ডস। এটাতে কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রথমে থাকতে হবে তার কোনো মানে নেই। আগেটাতে কি ছিল? দেখো প্রথমে থাকতে হবে, বিগিনিং এ থাকতে হবে, প্রত্যেকটা দেখো শুরুতে ছিল, ওয়ার্ডের শুরুগুলোতে ছিল, বাট এখানে শুরুতে থাকবে সেরকম কোনো মানে নেই। এবং কি করতে হবে? রিপিটেশন হবে। কিসের রিপিটেশন হবে? ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হবে। এম আই ক্লিয়ার? I think it is clear to you. So let's move to the next thing. Examples. So what is example? What are the example of assonance? The rain in the Spain falls mainly on the plain. দেখো rain, rain, AI অন্য কালি ইউজ করি, দেখো ঠিক আছে, rain AI ইউজ করছি, ঠিক আছে। দেখো স্পেন, এন, স্পেন, মেন, মেনলি, প্লেন, দেখো সবে এআই 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 এআই, দেখো এটা সাউন্ড আসছে না, রেন, স্পেন, মেন, প্লেন, এই সাউন্ড গুলো দেখো একই রকম আসছে। দ্যাট ইজ কল্ড অ্যাজোনেন্স, বিকজ হিয়ার উই ক্যান ফাইন্ড দ্য ভাওয়েল সাউন্ডস দ্যাট ইজ রিপিটেড ইন দ্য নিয়ার বাই ওয়ার্ডস। ওকে, সো দেখো পরেরটা দেখো, হেয়ার, হেয়ার, এইচ ইয়ার, হেয়ার, ই সাউন্ড আসছে, মেলো, মে, ওয়ে, এ সাউন্ড আসছে, ই সাউন্ড, ই এর যে এ সাউন্ডটা আসছে সেটা বুঝতে পারছো? এই যে সাউন্ডটা, ই এর যে সাউন্ডটা রিপিট হচ্ছে, এবং দেখো ওয়ার্ডের মাঝেই হচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই, বাট রিপিট হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, দ্যাট ইজ কল্ড অ্যাজোনেন্স। আচ্ছা, ট্রাই টু লাইট দ্য ফায়ার, দেখো ট্রাই টু লাইট, দেখো লাইট, এ লাই, লাইট দ্য ফায়ার, লাইট ফায়ার, দেখো দুটোতেই আই আই সাউন্ড একটা আছে, লাইট ফায়ার, এগুলোতে আই আসছে, সো দ্যাট ইজ কল্ড অ্যাজোনেন্স। ট্রাই, ট্রাই এটাও বলতে পারো, ট্রাই, ট্রাই এর আই, লাইট, ফায়ার, দেখো আই আসছে, বুঝতে পারছো? এবং গো, দেখো পরেরটা দেখো, গো, মো, লো, বুঝতে পেরেছো? দেখো গো, মো, ল, এগুলো কি আসছে? দেখো কি ধরনের সাউন্ড আসছে? গো অ্যান্ড মো দ্য লোনলি লন, দেখো সবই একটা ও সাউন্ড আসছে, লন, লনে অ সাউন্ড আসছে, বাট এখানে ও সাউন্ড আসছে, দেখো রিপিটেড হচ্ছে, সেই জন্য এটাকে বলবো অ্যাজোনেন্স। কেন ইউজ করি এটা আমরা? ইউজ কেন করি? টু ক্রিয়েট মিউজিক্যাল কোয়ালিটি, এটা শুনতে ভালো লাগবে, সেই মিউজিক্যাল কোয়ালিটি তৈরি দেওয়ার জন্য এগুলো ইউজ করে। পোয়েট্রিতে মেনলি ইউজ করা হয়, পোয়েট্রিটা আরো স্মুথ হয় এবং মনে রাখতে সুবিধা হয়, এরকম বারবার একই ধরনের সাউন্ড পেলে আমরা মনে রাখতেও খুব সুবিধা হয় আমাদের, তাই তো? সো লেটস মুভ টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ আইরনি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আইরনি। তো আইরনি বলার আগে তোমাদের একটা কথা বলি, ধরো তুমি কেউ আছে তোমার, একজন টাকলা লোক আছে, তুমি তাকে চিরুনি দিয়ে বলছো যে চুলটা আঁচড়ে নাও, তো সেটা হচ্ছে আইরনি, বুঝতে পেরেছো? তাকে তুমি ভালোভাবেই বললে, বাট আজকে নিয়ে মজাও করা হয়ে গেল, বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ কল আইরনি। সো দেখো, আইরনি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ইন্টেন্ডেড মিনিং, যেটা আমি বোঝাতে চাই, ইজ অপোজিট টু দ্য লিটারাল মিনিং। যেটা বলছি আর যেটা বোঝাতে চাইছি তার মানে কিন্তু অপোজিট। এম আই ক্লিয়ার? আমি একটা কথা বলছি, বাট আমি বোঝাতে চাইছি আরেকটা,
তো সেইটাই হচ্ছে কি আমার আয়রনি। ক্লিয়ার? সো এটা কেন ইউজ করা হয়? হাসানোর জন্য, হিউমার তৈরি করার জন্য। সার্কাজম, সার্কাজম মানে হচ্ছে একটু মজা করা কাউকে নিয়ে, বা তার কারোর সম্পর্কে একটু, ধরো এই যে আমি যে বললাম টাকলাকে তুমি চিরুনি দিচ্ছ, তো সে দেখেই তো রেগে যাবে, তাই তো? তো সেই ব্যাপার হচ্ছে আমাদের আয়রনি, সার্কাজম করছো। আর এটা হচ্ছে ড্রামাটিক ইফেক্ট থাকবে, অর্থাৎ একটু ড্রামার। আমরা তিনটে ভাগ করবো, একটু দাঁড়াও, ওয়েট করো, আগে একটু এটা বুঝিনি। দেখো কি আছে, আইরনি আর স্যারকাজম, কিন্তু স্যারকাজম এবং আইরনি কিন্তু পুরোপুরি এক নয়। আইরনি হচ্ছে কি একটা একটু জেন্টেল হবে, ড্রামাটিক হবে, যেটা শুনে কিন্তু অত সহজে রাগ হবে না। বাট স্যারকাজম, যে তুমি কাউকে দিয়ে মজা করছো, তোর চুলগুলো একই রকম, চুলি নাই টাকলা কোথা করে, এরকম যদি কেউ বলো, তাহলে কি হবে, তার কিন্তু স্যারকাজম হবে, ওটা স্যারকাজমে কিন্তু তার খারাপ লেগে যাবে। কিন্তু বাট খুবই ওটা খুব হার্শ ওয়ার্ড ইউজ করা হবে, এবং হার্শ ওয়ার্ড ইউজ করলে কিন্তু সেটা আইরনি হয় না। আইরনি সফটলি বলবো, বাট মানেটা একরকম হয়ে যাবে। বুঝতে পেরেছো? কেউ ধরো পড়াশোনায় জানে না, তাকে বলে, এই লেটারটা লিখে দে তো, এরকম ব্যাপার। বুঝতে পেরেছো? তো দেখ, এক্সাম্পলের সাহায্যে বুঝি কি আছে, ডক্টর ইজ সিক, ডক্টরই অসুস্থ। আচ্ছা, এটা একটা আইরনি হয়ে যাচ্ছে, যে ডক্টর, যে যার হচ্ছে রোগীদেরকে সুস্থ করার কথা, সেই যদি অসুস্থ হয়, এটা হচ্ছে একটা কি আইরনি। ক্লিয়ার? দ্য টিচার ফেলড দ্য এক্সাম, টিচারই এক্সামে ফেল করে গেছে। তো এটা কি, এটা হচ্ছে একটা আইরনি। বুঝতে পেরেছো? ট্রাফিক কপস অর্থাৎ ট্রাফিক পুলিশ গেট ফাইন, ওকে ফাইন দেওয়া হয়েছে ফর ব্রেকিং ট্রাফিক রুলস। যে ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক রুল ভেঙে দিয়েছে এবং তাকে ফাইন লেগেছে। বুঝতে পারছো এটা কতটা আইরনি? মানে যে ট্রাফিক পুলিশ, যার কথা কাজ হচ্ছে কি ট্রাফিক রুল গুলোকে ঠিক রাখা, সেই যদি ট্রাফিক রুল ভেঙে ফাইন দিতে হয় তাকেই, তাহলে এটাকে বলা হবে কি আইরন। দেখো, দ্য লাইফ গার্ড, লাইফ গার্ড কোনগুলো, যখন কেউ জলের কোথাও বেড়াতে যাও, দেখবে এক ধরনের জ্যাকেট পরানো হয়, লাইফ গার্ড বলা হয়। তারাই যদি ডুবে যায়, তাহলে লাইফ গার্ড তোমাকে বাঁচাবে। তো দ্য লাইফ গার্ড ড্রাউন্ড, অর্থাৎ লাইফ গার্ডই ড্রাউন্ড হয়ে গেছে, মানে ডুবে গেছে। সো দিস ইজ কল আইরনি। উই উইল লার্ন দ্য টাইপস অফ আইরনি, বাট জাস্ট ওয়েট ফর এ মিনিট। ওয়েট, আমরা টাইপ দেখবো আইরনি। কতগুলো টাইপ হয়? 3 রকমের আইরনি হয়। কি কি? একটা হচ্ছে কি ড্রামাটিক আইরনি। প্রথমে ড্রামাটিক বলবো না, প্রথমে আমরা ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, সরি, সিচুয়েশনাল আইরনি, হোয়াট হ্যাপেন্ড, হুম, সিচুয়েশনাল আইরনি। আর কি, এটাতে প্রবলেম হচ্ছে, বেশ দাগ দিচ্ছি না, তোমরা দেখে নাও, ঠিক আছে? এটা প্রবলেম হচ্ছে এখানে। Situational irony and dramatic irony. So there are 3 types of irony, that is verbal irony, situational irony and dramatic irony. So what is verbal irony? Verbal irony হচ্ছে এই ধরনের আইরনি যেখানে কি করা হয়, আমরা দেখো সেইং দ্য অপোজিট অফ হোয়াট ইউ মিন, যেটা অপোজিট, যেটা হয়তো উল্টো মানে, সেটা তুমি বলছো বাট বোঝাচ্ছ একরকমের, তুমি বলছো একরকম, বোঝাচ্ছ একরকম, দ্যাট ইজ কল্ড ভার্বাল আইরনি। ভার্বাল অর্থাৎ এই যে মুখের কথাটাকে বলা হয় ভার্বাল, ঠিক আছে? সো ভার্বাল আইরনি আশা করছি বুঝতে পেরেছো। দেখো, আচ্ছা, অপোজিট টু হোয়াট ইউ সেড অ্যান্ড হোয়াট ইউ মিন। সিচুয়েশনাল আইরনি কি, তোমার আউটকাম কিছু একটা হলো, ইজ অপোজিট হোয়াট ইজ এক্সপেক্টেড। তুমি কিছু একটা ভেবেছিলে, তুমি পেলে একরকম। তুমি ভেবেছিলে অনেকদিন ধরে, হয়তো তুমি রেডি হয়ে যাচ্ছ, এই জিনিসটা ভেবে রেখেছি এই হবে, বাট হয়ে গেল তোমার সঙ্গে সিচুয়েশনাল আইরনি, অর্থাৎ তুমি এক ভেবেছিলে, তোমার সঙ্গে ঘটে গেল আরেক রকম জিনিস। তো সেটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। আর ড্রামাটিক আইরনি, এটা ড্রামাতে ইউজ করা হয়। এই ড্রামাটিক আইরনি হচ্ছে যখন অডিয়েন্স, যারা ধরো কোনো সিনেমা দেখছো, তুমি জানো যে এই ঘটনাটা ঘটে আছে, এই চোর, এইসব সমস্ত কিছু তুমি জানো, তুমি অডিয়েন্স হিসেবে জানো, বার যে ক্যারেক্টার সে কিন্তু জানে না যে এই চুরি করেছে। হয়তো হয় না, তুমি দেখালো যে এই চুরি করেছে, বা এই কাজগুলো ঘটেছে, একটা ড্রামার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। বাট যখন তুমি দেখবে, তুমি জানো সবকিছু, বাট যারা ওখানে যে মানে পার্ট করছে, অর্থাৎ ওখানে যারা অ্যাক্টিং করছে, তারা কিন্তু ওই জিনিসটা জানে না। তো তখন সেটাকে বলা হয় ড্রামাটিক আইরনি। বুঝতে পেরেছো? দেখো, প্রথমে ভার্বাল আইরনি আমরা পুরোপুরি শিখে নেবো, তারপর সিচুয়েশনালে যাবো এবং ড্রামাটিকে যাবো। তো ভার্বাল আইরনিতে আমরা উদাহরণের সাহায্যে শিখি কি আছে, যেটা খুব হোয়াট এ প্লিজেন্ট ডে, কি সুন্দর দিন। তুমি বলছো এই কথাটা ডিউরিং এ স্টর্ম, একটা ঝড় হচ্ছে, ঝড়ের রাতে তুমি এটা বলছো, কি সুন্দর একটা দিন বা সুন্দর একটা রাত, তুমি এরকম বলছো, মানে এদিকে ঝড় হচ্ছে বাইরে, বাট তুমি এখানে একদম বলছো কি সুন্দর দিন। এটা কি তোমার একটা ভার্বাল আইরনি, তুমি বলছো এক, বোঝাচ্ছ আর এক। when someone is very late, যখন একজন খুব দেরিতে এসছে, থ্যাঙ্কস ফর বিং অন টাইম, বলছে তুমি তাকে বললে, বা এত তাড়াতাড়ি এত সুন্দর টাইমে আসার জন্য তোকে ধন্যবাদ, ঠিক টাইমে এসছিস তুই। ধরো তুমি কোথাও হয়তো কোথাও ধরো তোমার কাছে কেউ আসছে, তো তুমি ধরো ওয়েট করছো তার জন্য, সে আসবে এবং তুমি ওয়েট করে আছো, সে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা লেট। এবার তুমি তাকে, সে যখন এলো তখন বলছে, বাহ ধন্যবাদ তোকে রে এত তাড়াতাড়ি আসার জন্য, এরকম করে বললে। তো সেটা হয়ে গেলে কি তোমার ভার্বাল আইরনি, তুমি বোঝাতে যাচ্ছ কি তুই অনেক লেট করেছিস, বাট বলছো আরেক রকম। তো সেটাই হচ্ছে কি
আমাদের ভার্বাল আয়রন, বুঝতে পেরেছো? তারপরে দেখো কি আছে, when something is broken, কিছু একটা ভেঙে গেছে, তুমি বলছো পারফেক্ট, জাস্ট হোয়াট আই নিডেড, বলছে বাহ ভেঙে দিয়েছে, তুমি বলছো বাহ দারুণ কাজ করেছে, যেটা আমি চাইছিলাম, এত সুন্দর জিনিস না করলে হয়, এরকম তুমি বলেছো, কিছু কিছু জিনিস ভেঙে দিয়েছো, তোমার খুব সুনাম করছে, আসলে কি তার মানে তোমার কিন্তু আসলে বলতে চাইছে তুই খুব খারাপ কাজ করেছিস, এটা ভাঙা তো ঠিক হয়নি, বাট সেটা ডাইরেক্ট না বলে এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে, প্রথমে মনে হবে যে না না আমার সাথে পারফেক্ট নাম করছে, তারপর তুমি যখন ভেবে দেখবে তখন মনে হবে যে আমার নামে খারাপই বলছে, বুঝতে পেরেছো? দেখো এবার লুকিং অ্যাট এ মেসি রুম, মেসি মানে হচ্ছে মেসি অর্থাৎ চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা রুমে, তুমি বলছো ওয়াও সো ক্লিন অ্যান্ড টাইডি, বা কি পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এইটা হচ্ছে তোমার কি ভার্বাল আয়রন। তুমি হয়তো একটা অপরিষ্কার রুমকে নিয়ে বলছো বাহ কি সুন্দর রুম সাজিয়ে রেখেছিস তুই, তো সেইটাই হচ্ছে ব্যাপার, হচ্ছে কি এটাকে বলা হয় ভার্বাল আয়রন। সো ক্লিয়ার? সো নেক্সট ওয়ান ইজ সিচুয়েশনাল আয়রন। সিচুয়েশনাল আয়রনই আমরা উদাহরণের সাহায্যে দেখবো। দেখো when the outcome is opposite and what is expected, যেটা আমরা চেয়েছিলাম তার উল্টো ঘটনা ঘটছে, সেটাকে বলা হবে কি সিচুয়েশনাল আয়রনি। এ ফায়ার স্টেশন বার্নস ডাউন, দেখো ফায়ার স্টেশন একটা অনেকটা ডিপ হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু ইরেজ করি, এটা অন্য কাল ইউজ করি। দ্য ফায়ার স্টেশন, ফায়ার স্টেশনটাই তুমি বলছো জ্বলে গেছে, ফায়ার স্টেশনের কাজ কি? ফায়ার স্টেশনের কাজ হচ্ছে আগুন নেভানো, কিন্তু তুমি দেখছো ফায়ার স্টেশনই পুড়ছে, এটা কেউ সিচুয়েশনাল আইটেমে তুমি এক্সপেক্ট করেছিলে যে ফায়ার স্টেশনে আগুন লেগে যাবে সেটাই পুড়ে যাবে? ফায়ার স্টেশন মানে যেখান থেকে দমকলের গাড়িগুলো আছে সেটাই, তো সেটা কি পুড়ে যাবে? যদি পুড়িয়ে যায় তাহলে তোমার এটা কি, ওটা কাজই কি হলো তাহলে? তো সেটা তোমার সিচুয়েশন তুমি যেটা এক্সপেক্ট করোনি, বাট সেটা ঘটে গেছে। এ ম্যারেজ কাউন্সিলর ফাইলস এ ডিভোর্স, আচ্ছা ম্যারেজ কাউন্সিলর কি, যখন ডিভোর্সের জন্য কেউ যায় তখন তাদেরকে একটা কাউন্সিলর দেওয়া হয়, যেন একবার আরেকবার যেন ভেবে দেখে যে ডিভোর্সটা না নেওয়ার জন্য, অর্থাৎ 6 মাস টাইম দেওয়া হলো, এবং কাউন্সিলর থাকে, কাউন্সিলর তাকে বোঝায় কেন ডিভোর্স নেওয়া উচিত নয়, এই ওই এসব অনেক কিছু বোঝায়। কিন্তু তুমি দেখলে ডিভোর্স যে কাউন্সিলর তারই ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি তুমি এক্সপেক্ট করোনি, যে একটা তুমি একটা ম্যারেজ কাউন্সিলর কাছে গেছো এবং সেখানে দেখছো যে তারই ডিভোর্স, সে তোমাকে কি কাউন্সিলর দেবে, কাউন্সিলিং দেবে? তো সেটাই হচ্ছে কি আমরা যে এক্সপেক্ট করি না, কিন্তু সেটা ঘটনাটা ঘটে যাচ্ছে। এ পাইলট হ্যাজ এ ফিয়ার অফ হাইট, এটা একজন পাইলট বাট তার আবার উঁচুতে ভয়, পাইলটের কি করে উঁচুতে ভয় থাকলে সে পাইলট হবে কি করে? তো সেটাই কি তুমি এক্সপেক্ট করো একটা পাইলট যদি বলে আমার অ্যাক্রোফোবিয়া আছে, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ওপর থেকে যে উঁচু থেকে যে ভয় সেটাকে বলে অ্যাক্রোফোবিয়া, তো অ্যাক্রোফোবিয়া যদি একজন পাইলট বলে তাহলে সেটা কি হবে? সেটা সিচুয়েশনাল আইরনি, বুঝতে পারছো? অ্যান্ড এ ভেজিটেরিয়ান ওয়ার্কস এট এ বুচার শপ, বুচার শপ মানে হচ্ছে কসাইখানা, কসাইখানাতে একজন ভেজিটেরিয়ান কাজ করছে, মানে আমি মাংস টাংস খাই না, কসাইখানাতে সে কিন্তু মাংস কাটছে, সেটা এক্সপেক্ট করো যে একজন কসাইখানাতে সে ভেজিটেরিয়ান যাবে কেন? ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভোজি, তো নিরামিষ ভোজি কসাইখানাতে মাংস কাটতে যাবে? এটা সাধারণত আমরা এক্সপেক্ট করি না, সেগুলোকে বলা হয় সিচুয়েশনাল আয়রন। আচ্ছা ড্রামাটিক আয়রনি কাকে বলে? দেখো রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও জুলিয়েটের মধ্যে অডিয়েন্স নোজ, অডিয়েন্স জানতো, কি জানতো? জুলিয়েট ইজ অ্যালাইভ, জুলিয়েট বেঁচে আছে এটা অডিয়েন্স জানতো, বাট রোমিও থিংস হি ইজ ডেড, কিন্তু রোমিও ভাবছিল যে কিন্তু জুলিয়েট মারা গেছে, কিন্তু বাকিরা আমরা সবাই যখন দেখবো আমরা জানি না জুলিয়েট বেঁচে আছে, বাট রোমিও জানে না, সেটাকে হচ্ছে ড্রামাটিক আয়রন। ইডিপাস রেক্স যদি পড়ে থাকো, এটা দারুণ একটা নাটক ইডিপাস রেক্স, যেটা আমাদের গ্র্যাজুয়েশনের সময় ছিল। তো দেখো তো ইডিপাস রেক্সে কি হয়েছে, অডিয়েন্সরা জানে যে সে তার বাবাকে কিল করেছে, অডিয়েন্সরা সবাই বুঝতে পারছে, বাট ইডিপাস কিন্তু বুঝতে পারছে না, এটা ইডিপাস উচ্চারণ করতে পারো বা ওয়ার্ডিপাসও বলতে পারো, ইডিপাস রেক্স বা ইডিপাস দ্য কিং, কিং ইডিপাস এর নাম আছে, তুমি দেখতে পারো বা পড়েও দেখতে পারো যদি কেউ চাও থাকা টাইমে, ভালো। বাট হি ডাজ নট রিয়েলাইজ ইট, দেখো কে রিয়েলাইজ করতে পারছে না? ইডিপাস বুঝতে পারছে না, বাট বাকি সবাই কিন্তু বুঝতে পারছে যে ইডিপাসই তার বাবাকে মেরেছে। দেখো ইন ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে দ্য অডিয়েন্স নোজ ম্যাকবেথ অ্যাম্বিশন উইল ডিস্ট্রয় হিম, আমরা সবাই ম্যাকবেথ, ম্যাকবেথ যারা পড়েছো তো সবাই 11-এর ফার্স্ট সেমিস্টারেই আছে, ম্যাকবেথ তো পড়েইছো, তো ম্যাকবেথে কি আছে আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছি, এই যে অ্যাম্বিশন রাজা হবো বলে রাজাকেই খুন করে দিচ্ছে, তো এর কি, এর যে এটাই হচ্ছে কি তাকে ডিস্ট্রয়ের মুখে নিয়ে যাবে, তো অনেক খারাপ খারাপ কাজ করবে, আমরা সবাই বুঝতে পারছি তার ডিস্ট্রয় হবেই, কিন্তু যখন ম্যাকবেথ কিন্তু খুব কনফিডেন্ট ছিল যে না আমাকে কেউ হারাতে পারবে না, যখন এই জঙ্গল বার্নামের যে জঙ্গল সেটা যখন উঠে চলে আসবে, এটা কোনোদিন হয় সেটা ভাবছিল, সেটাই কিন্তু কিন্তু সেটা কিন্তু হলো, ম্যাকবেথ শেষ পর্যন্ত কিন্তু মারা গেল। তো সেটাই হচ্ছে কি আমাদের ড্রামাটিক আয়রন, যেটা ড্রামাতে ইউজ করা হয়। ইন এ কমেডি, একটা কমেডির মধ্যে দ্য অডিয়েন্স নোজ দ্য ক্লাউন ইজ ইন ডিসগাইজ, একটা ক্লাউন, ক্লাউন মানে হচ্ছে যারা জোকার, আমরা যখন একটা কমেডি ক্ষেত্রে দেখি, কমেডির ক্ষেত্রে আমরা জানি যে ক্লাউনটার পেছনে কি আছে, একটা অন্য কেউ একজন সেজে আছে, বাট দ্য আদার ক্যারেক্টার ডাজ নট, বাকি ক্যারেক্টার গুলো কিন্তু বুঝতে পারছে না যে ক্লাউনটা অন্য একজন, আমরা কিন্তু জানি যে ওই লোকটা ওই বটে, ধরো কেউ একজন সেজে এসছে, আমরা বুঝতে পারছি এরকম সেজে এসছে, সিরিয়াল টিরিয়াল গুলো দেখো না এরকম সেজে টেজে চলে আসে, তো সেরকমই ব্যাপার যে সেজে এসছে, আমরা বুঝতে পারছি ও খারাপ করবে বা ও বদমাশ, ও এই এই প্ল্যান করছে, আমরা সবাই জানি, বাট যে ক্যারেক্টার গুলো তারা কিন্তু কিছু জানে না, এইটাই হচ্ছে কি আমাদের ড্রামাটিক আয়রন, বুঝতে পেরেছো? সো নেক্সট ইজ অনোম্যাটোপিয়া, ঠিক আছে? কি আছে, ওয়ার্ড দ্যাট ইমিটেট ন্যাচারাল সাউন্ড, অর্থাৎ যেগুলো সাউন্ড গুলোকে কি করে, ইমিটেট করে, ইমিটেট কথা হয়তো নকল করে,
অর্থাৎ যেমন এটা খুব কঠিন কিছু না, অনোমটোপিয়া, অনেক বড় নামটাই যা, বাট কঠিন কিছুই না। দেখো বিজ, বি মানে হচ্ছে মৌমাছি কি করে, বাজ, মৌমাছি সাউন্ড বাজ, বুঝতে পেরেছো? ক্লকের সাউন্ড টিক টিক টিকটক টিকটক করে চলে, টিক 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 করে চলে, এটা হচ্ছে ক্লকের সাউন্ড। এই যে বাজ, টিকটক, স্নেকের সাউন্ড হচ্ছে হিজ, হিজ, তো হিজ হচ্ছে স্নেকের সাউন্ড। ওটা আরো বোঝানোর জন্য, যে আরো জোর দিয়ে বোঝানোর জন্য, আরো আরো রিয়েলিস্টিক বোঝানোর জন্য এগুলো ইউজ করা হয়। এই যে হিজ, তারপরে যে বাজ, টিকটক, তারপরে হচ্ছে গান ব্যাংক, প্রচন্ড জোরে একটা আওয়াজ ওঠা, ব্যাংক করলো, ফাটলো, গানের আওয়াজ তো ব্যাংক। এই যে ওয়ার্ড গুলো আমরা ন্যাচারাল সাউন্ড ইউজ করছি, এটাকে বলা হয় অনোমেটোপিয়া। দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট, সো জাস্ট শুধু জেনে নাও, বেশি কঠিন না, শুধু নামটা একটু বড় মতো, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখো একটা আছে না, মোটোরোলার ফোন আছে, অন্য মোটো পে, অন্য মোটোরোলা পে, এরকম করে মনে রাখো। মোটোরোলাতে দেখবে একটা সাউন্ড দেয় না, হ্যালো মোটো, সেরকম ব্যাপার হচ্ছে, মোটা বলতে যে ওনার তাকেই মোটা বলে দিচ্ছে। তো ওইরকম ভাবে মনে রাখো, অন্য মোটর ফোন পেয়ে, কি হচ্ছে, আমি সাউন্ড শুনছি, কিসের সাউন্ড, ন্যাচারাল সাউন্ড শুনছি। তো এইভাবে কিন্তু মনে রাখতে পারো অনোমেটোপিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এখানে কি আছে, টু মেক রাইটিং মোর ভিভিড এবং রিয়েলিস্টিক, আমাদের যে রাইটিংটাকে আরো ভিভিড মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আমাদের কাছে, একদম স্পষ্ট করে দেয়, এবং রিয়েলিস্টিক, একদম দেখে আমাদের যেন মনে হয় না এটা একদম পুরো রিয়েল। আর এটা সিন এন্ড দেয়ার ইমাজিনেশন, এই যে সিন আমরা যেমন ইমাজিনেশন করি, আমরা যখন কোনো কিছু পড়ি, তখন আমাদের মাথার মধ্যে এক ধরনের ছবি তৈরি হয়, যখন এই যে ওয়ার্ড গুলো ইউজ করে দেবো, তখন ছবিটা আরো ক্লিয়ার হয়ে যায়। সো বুঝতে পেরেছো অনোমাটোপিয়া, বেশি কঠিন না। পান, পান দেখো, পানটা ভালো করে কিন্তু বুঝো, পান খেয়েও না, পান না খেয়ে পানটা বুঝো, বুঝতে পেরেছো? দেখো পান, ক্লিয়ারই করে দিই, দেখতে ভালো লাগছে না, সো ক্লিয়ারলি ফার্স্ট, হা 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 হা। চলো, লেটস মুভ টু দা পান, পান খাবো আমরা, চলো। কি আছে, পান আসলে কি, এ পান ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট প্লেস উইথ দ্য মাল্টিপল মিনিংস, ওয়ার্ড প্লে, যেটাকে বলা হয় কি, প্লে অন ওয়ার্ডস বা ওয়ার্ড প্লে বলা হয়। হিউমার তৈরি করে, ডবল মিনিং থাকে, মানে এক ধরনের ভাবছো আর একটা মানে হয়তো বেরিয়ে যাবে, বা দুটো মানে হতে পারে। আর এটা হচ্ছে ক্লেভারনেস, একটু চাতুরতার সঙ্গে, মানে একটু বুদ্ধির সঙ্গে এই পানটাকে ইউজ করা হয়। এটা মেনলি কোথায় দেখা যায়, পোয়েমের মধ্যে বা রিডল মানে ধাঁধার মধ্যে, জোকের ক্ষেত্রে এবং লিটারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়। ইউজুয়ালি ক্রিয়েটস হিউমার অর উইট, বলছে এটা হিউমার তৈরি করে, উইট তৈরি করে, বুঝতে পেরেছো? আর এখানে বাট মিন ডিফারেন্স, এক ধরনের সাউন্ড অ্যালাইক, মানে উচ্চারণ গুলো একই হবে, দেখো যে ওয়ার্ড গুলো বলবো সেই ওয়ার্ড গুলো উচ্চারণ একই হবে, বাট মানে আলাদা হয়ে যাবে। এটা কিন্তু আয়রনের থেকে আলাদা, বুঝতে পেরেছো? সাউন্ডের ওয়ার্ড গুলো একই হবে, এবং আমরা ওয়ার্ড প্লে করবো, অর্থাৎ এই যে ওয়ার্ড প্লে গুলো দেখো না তোমরা ইউটিউবে, বা যে শর্টস দেখো তোমরা, বা এই দেখো অনেক দেখবে ওয়ার্ড প্লে করে, ঠিক আছে? সেই হচ্ছে ওয়ার্ড প্লে, ঠিক আছে? সো পান কথাটা হচ্ছে ওয়ার্ড প্লে। সো লেটস মুভ টু দ্য এক্সাম্পলস, চলো এক্সাম্পলস দেখা যায়। কি আছে, দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য টাউন ইজ লাইব্রেরি, ইট হ্যাজ দ্য মোস্ট স্টোরিজ। আচ্ছা, আমি বলছি আমাদের শহরের সবচেয়ে উঁচু বা টলেস্ট বিল্ডিং হচ্ছে কি, লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে কি আমাদের সবচেয়ে উঁচু বিল্ডিং। আচ্ছা, ইট হ্যাজ মোস্ট স্টোরিজ। আচ্ছা দেখো, স্টোরিজ, স্টোরিজ মানে দু রকমের হয়, একটা স্টোরিজ মানে গল্প হয়, একটা স্টোরিজ হচ্ছে ফার্স্ট স্টোরিজ বিল্ডিং, ধরে টু টু স্টোরেজ বিল্ডিং মানে দোতলা বাড়ি, থ্রি স্টোরেজ, এরকম করে বলে না, তিনতলা, চারতলা, পাঁচতলা, মোস্ট স্টোরেজ মানে সব থেকে বেশি তলা আছে, এরকমও হতে পারে, বা এমন হতে পারে অনেক গল্প আছে, লাইব্রেরি বলতে গল্প থাকতেই পারে। সো এখানে স্টোরি তো তুমি মানে কিন্তু ক্লিয়ার করতে পারছো না, এখানে একটা ওয়ার্ড প্লে হয়ে গেল, স্টোরি মানে তুমি ঠিকঠাক করতে পারছো না কোনটা বলতে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো, আই ওয়াজ স্ট্রাগলিং, আমি স্ট্রাগল করছিলাম, টু ফিগার আউট, খুঁজে বার করার জন্য কি, হাউ লাইটনিং ওয়ার্কস, লাইটনিং কিভাবে কাজ করে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ কিভাবে কাজ করে। দেন ইট স্ট্রাক মি, এবার স্ট্রাক মি, স্ট্রাক মি, এই যে স্ট্রাক মি, আমাকে আমাকে ধরো স্ট্রাক করে দিল, অর্থাৎ কি করে দিল আমাকে, হুম, স্ট্রাক মানে কি, স্ট্রাক মানে আমাকে দু রকম হতে পারে, একটা হতে পারে যে আমাকে হয়তো বিদ্যুৎ এসে পরে আমাকে স্ট্রাক করে দিল, অর্থাৎ আমি পটল তুললাম, সেরকম একটা ব্যাপার। কিংবা আরেকটা কি হচ্ছে, স্ট্রাক হচ্ছে অর্থাৎ আমাকে আচমকা আমি একটা কিছু জানতে পারলাম, এই যে আচমকা আমাকে চমকে দিল, এই স্ট্রাক হতে পারে। এবার বোঝো তুমি যে কোন স্ট্রাকের কথা বলছে, দেন স্ট্রাক মি, আমি একটা দেখছিলাম, আমাকে এটা স্ট্রাক করে দিল, আমাকে বিদ্যুৎ চমকে দিল, না আমি অবাক হয়ে গেলাম, তো মানে এটা দু রকম হয়ে যাচ্ছে। সো এটাকে বলা হয় ওয়ার্ড প্লে বা পান, পান খেয়ে পান বলে, অর্থাৎ মুখে অনেকটা বড় থাকে, তো বুঝতে পারছো মুখ থেকে কথা বেরোয় না, তো সেরকম ভাবে স্টাক হয়ে যায়, সরি স্টাক বলছি, সেরকম দু রকম মানে বেরোয়, এইভাবে তোমরা মনে রাখো, ঠিক আছে? দেখো, ম্যাথ টিচার হ্যাজ টু মেনি ফাংশন। আচ্ছা দেখো, ফাংশন কথাটা এখানে হচ্ছে আমার কি, পান। দেখো, ম্যাথ টিচার দু রকমের ফাংশন করে, একরকম হচ্ছে ম্যাথ টিচার অনেক কাজ আছে সেই হিসাবে ফাংশন, আর এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন, অর্থাৎ ম্যাথ টিচারকে অনেক ম্যাথামেটিক্যাল ফাংশনে করতে হয়, আর অনেক কাজও করতে হবে, কোনটা বটে সেটা বুঝতে পারবে তোমরা, এরকম একটা ব্যাপার, পান এইটাকে বলা হয় পান। দেখো, আই ইউজ টু বি এ ব্যাংকার, আমি ব্যাংকার হতে চাই, বা ব্যাংকার ছিলাম, বা আমি ছিলাম একটা ব্যাংকার, ব্যাংকার হচ্ছে ব্যাংকে যে কাজ করে, বাট আই লস্ট ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। ইন্টারেস্ট এখন দু রকমের ইন্টারেস্ট হয়, একটা ব্যাংকে একটা ইন্টারেস্ট দেয় আমাদেরকে, আর একটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কি, একটা ব্যাংকের ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আমাদের কোনো কিছু করার ইচ্ছা, বা যে করার একটা চাহাত যেটা বলে, মানে আমরা চাই যেটা করতে, ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের চলে গেছে। এবার ব্যাংকার ছিল, এবার ওর কোনটা চলে গেছে এবার বোঝো তুমি,
তার ইন্টারেস্টটা এখানে কি হয়ে গেল, পান। আচ্ছা, দ্য ডেন্টিস্ট বিজনেস ইজ অলওয়েজ লুকিং ডাউন ইন দ্য মাউথ। দেখো লুকিং ডাউন ইন দ্য মাউথ এখানে হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার কি, পান। লুকিং ডাউন ইন দ্য মাউথ, দেখো লুকিং ডাউন অর্থাৎ নিচের দিকে তাকিয়ে মাথা নামো করে থাকলে কি বলা হয় ওটাকে, মাথা যদি নিচু করে থাকি সেটাকে বলা হয় আমাদের, যে আমাদের মুখ গোমরা করে আছি বা দুঃখ হয়েছে, এই হিসাবে হতে পারে। ডেন্টিস্ট একটা বিজনেস হচ্ছে, সে সবসময় দুঃখিত থাকে। আর একটা জিনিস হচ্ছে কি, যেটা লিটারালি মিনিং দেখতে যায়, মুখের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ মানে মুখের ভিতরে দেখে, তো সেটাই হচ্ছে কি ডেন্টিস্ট। এবার এইখানে বোঝাবে কোন মানেটা বোঝাতে চাইছে। একটা ফ্রগ পার্ক করেছে হিজ কার, একটা ফ্রগ মানে একটা ব্যাঙ পার্ক করেছে, অর্থাৎ রেখেছে, পার্ক করে গাড়ি রাখে, হিজ কার ইন এ নো পার্কিং জোন, নো পার্কিং জোনের মধ্যে এবার রেখেছে, অ্যান্ড ইট গট টোড। আচ্ছা দেখো টোড, এখানে টোড মানে দু রকম হয়, টোড মানে একটা হয় ব্যাঙ, ব্যাঙের ইংরেজি টোড, সে একটা ব্যাংক পেয়ে গেছে খুঁজে, এটাও হতে পারে। আর একটা কি হয়, গাড়িকে দেখবে একটা গাড়ি এসে পেছন দিকে বেঁধে নিয়ে চলে যায়, এটাকে বলা হয় টো করা। তো এখানে কোন টো করছে, সাউন্ডটা দেখো একই রকম, টোর। এবার বোঝো এবার যে কোন টো এর কথা বলা হচ্ছে, গাড়িটাকে তুলে নিয়ে যাচ্ছে নাকি ও একটা অন্য একটা ব্যাংকে দেখা পেয়ে গেছে। তো দিস ইজ কল্ড কি, পান। আশা করছি পান ক্লিয়ার হয়েছে, পান খেয়ে পান ক্লিয়ার। চলো পরেরটা দেখা যাক, এপিগ্রাম। এপিগ্রাম এটা হচ্ছে কি, দেখো গ্রাম থেকে মনে রাখো, গ্রাম কি ছোট ছোট হয়, ছোট হয়, তো গ্রাম ছোট জায়গায় গ্রাম বলে। তো এখানে কি হবে, শর্ট থাকবে, ক্লেভার এন্ড উইটি সেইং থাকবে, ছোট ছোট থাকবে, ক্লেভার একটু বুদ্ধিদীপ্ততার সঙ্গে থাকবে, এবং উইটি একটা চালাক কি থাকবে। টু সেইং টু রিমার্ক অফ এন সারপ্রাইজিং স্যাটারিক্যাল টুইস্ট, একটা সারপ্রাইজিং এবং স্যাটারিক্যাল মানে একটু মানে কাউকে মক করার মতো একটা কি থাকবে, বা একটা সারপ্রাইজিং একটা টুইস্ট থাকবে, মানেটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এবং এটা কিন্তু দেখো এটা পান পড়লে অনেকটা কি হয়ে যাবে, এটা কিছু ফিউ ওয়ার্ডস এর মধ্যে আইডিয়াটাকে এক্সপ্রেস করে, বুঝতে পেরেছো। দেখো ওখানে ওয়ার্ড প্লে ছিল, এখানে ওয়ার্ড প্লে নেই, এখানে ক্লেভার এবং ওয়েটি একটা সেইং থাকবে, রিমার্ক থাকবে। দেখো এপিগ্রাম শর্ট উইটি অ্যান্ড থট প্রভোকিং, সরি অর্থাৎ মানে কি থট প্রভোকিং মানে হচ্ছে আবার চিন্তা করতে বাধ্য করবে, এটা শর্ট হবে, ছোট হবে এবং উইটি হবে, একটা চালাকির সঙ্গে হবে। এবং কন্ট্রাস্ট এর মধ্যে কি থাকবে, কন্টেন্ট করবে, কন্ট্রাস্ট থাকবে অর্থাৎ বিপরীত একটা দিক থাকবে, স্যাটায়ার থাকবে, অর্থাৎ ই থাকতে পারে কি, স্যাটায়ার মানে হচ্ছে কাউকে মজা করা থাকতে পারে, এবং উইজডম একটু বুদ্ধি থাকবে, মানে দেখেন যেখানে মনে হয় যে না জ্ঞানের যে বলেছে তার একটা জ্ঞান আছে এই সম্বন্ধে, ঠিক আছে। এবার কমন ইন পোয়েট্রি, কোথায় পাওয়া যায় এটা, পোয়েট্রির মধ্যে এটা কিন্তু পাওয়া যায়, প্রভাবের মধ্যে পাওয়া যায়, প্রভাব মানে হচ্ছে আমরা যেগুলো যে প্রবাদ বাক্য বলি তার মধ্যে, এবং উইটি রিমার্ক যেখানে আমরা হয়তো বুদ্ধিদীপ্ততার সঙ্গে কথা বললাম তখনও পাওয়া যায়। দেখো দ্য পেন ইজ মাইটার দ্যান সোর্ড, আচ্ছা পেন আর সোর্ড, পেন, পেন অর্থাৎ এখানে হচ্ছে আমার যে লেখার ক্ষমতা, আমার যে জ্ঞান আইডিয়া, ঠিক আছে, কনসেপ্ট, সেই সমস্ত কিছু কার থেকে বেশি পাওয়ারফুল, এই যে কোনো হিংসা করা, এই সোর্ড, সোর্ড অর্থাৎ যুদ্ধ করা, হিংসা করা, হিংসার থেকে আমাদের আইডিয়া, আমাদের বুদ্ধি এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, আমাদের ইমাজিনেশন সোর্ডের থেকে বেশি পাওয়ারফুল, এটা বোঝাতে চাইছে। কিন্তু আমরা বলছি এটা সোর্ডের থেকে একটা পেন বেশি হচ্ছে কি পাওয়ারফুল, বুঝতে পারছো। আচ্ছা, দ্য মোর কারাপ্ট দ্য স্টেট দ্য মোর লস। দেখো যত বেশি আইন তার তত বেশি ফাঁক, আমরা বলি না যত বেশি আইন তার তত বেশি ফাঁক, মানে যত বেশি আইন করবে তার তত বেশি কি হবে, কারাপশন বাড়বে, সেটাই হচ্ছে ব্যাপার। সো কারাপশন বেড়ে যায় কোন ধরনের, যেখানে স্টেট আছে, যেখানে বেশি ল আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা আগেও পড়ে এসেছি, বলবে আমাকে কমেন্টে কোথায় পড়লাম, বেশ। দেখো দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, ওই চাইল্ডটা কি মানুষের বাবা, অর্থাৎ একটা মানুষ তৈরি হওয়ার আগে সে চাইল্ড হয়, এবং চাইল্ড থেকে আস্তে আস্তে ও মানুষ হয়, অর্থাৎ ছোট একটা বাক্য বলছি বাট মানেটা অনেকটা বড়। কনসাইস মেক্স কাওয়ার্ড, সরি কনসিয়েন্স মেক কাওয়ার্ডস অফ আস অল, আমাদেরকে কনসিয়েন্স মানে হচ্ছে আমাদের বিবেক, আমাদের বিবেক অর্থাৎ আমাদের যে আমাদের মানসিক চিন্তা বিবেক, আমরা যে এই জিনিসটা খারাপ ভালো এই যে ভাবি, সেটাই আমাদেরকে ভীতু বানিয়ে দেয়। কোনো কাজ করার আগে আমরা অনেক ভাবি যে কি ভাবি, যে না এই কাজটা খারাপ হবেই হবে, সেটাই আমাদেরকে ভীতু বানিয়ে দেয়, এই কথাটা বলা হচ্ছে। এই কথাটা কিন্তু আমি বলছি না, এগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে, মানে এগুলো অনেকে রাইটারে কিন্তু লিখে গেছে। সো আমার কথাটা শুনে কেউ কোনো কাজ করার আগে হয়তো বলে আমি ভাই আচ্ছা তাহলে ভেবে কি করবো, এটা ভাবতে যেও না, ঠিক আছে। সো লেটস মুভ টু দা নেক্সট ওয়ান, দ্যাট ইজ ইউফিমিজম। Euphemism is a polite, mild and indirect word or phrase used to indicate a harsh, unpleasant or offensive one. দেখো ইউফিমিজম, বেশ দেখো ইউফিমিজমের মাধ্যমে কি বলতে চাইছে, কোনো একটা খারাপ জিনিসকে তার ইন্টেন্সিটিটা কমিয়ে তুমি তাকে ভালোভাবে তুমি বলছো, যাতে কারো খারাপ না লাগে, যেন অফেন্সিভ না হয়, ইনস্টিড অফ হার্স আনপ্লেজেন্ট এন্ড অফেন্সিভ ওয়ান, কারো খারাপ লাগার মতো যদি খাওয়া হয় সেটাকে মাইল্ড এবং পোলাইট ভাবে যদি বলা হয় সেটাকে বলা হয় কি, যে পোলাইট মাইল্ড এবং ইনডাইরেক্ট ওয়ার্ড যেগুলো বলা হয় সেগুলোকে বলা হয় কি ইউফিমিজম। দেখো পাস্ট অ্যাওয়ে বলি আমরা, বা পরলোক গমন করলেন, মারা গেলেন বা মরে গেল, এটা না বলে আমরা কি বলি, পরলোক গমন করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাতে বলি, সেরকম পাস্ট অ্যাওয়ে বলি, রিপ বলি, ঠিক আছে, বা রেস্ট ইন পিস ওই যে বললাম, বা আমরা কি বলি যে হি গোস টু দ্য অ্যানাদার ওয়ার্ল্ড এরকম বললাম, বা হি ওয়েন্ট টু দ্য অ্যানাদার ওয়ার্ল্ড, এরকম অন্য একটা দুনিয়াতে যাবে, এইরকম কথাগুলো বলি কার জন্য, এই ডেড কথাটাকে না বলে, এই মারা গেল এই কথাটা না বলে আরো সহজ করে আমরা কি বলি, বা আরো ভালোভাবে যাতে শুনতে ভালো লাগে সেটা বলি পাস্ট অ্যাওয়ে। আমরা বৃদ্ধ মানুষদেরকে বুড়ো লোক না বলে কি বলি, সিনিয়র সিটিজেন বলি। আচ্ছা,
কেউ ডিসেবলড হয়, ডিসেবলড না বলে ধরো তুমি কাউকে বলছো পঙ্গু বা ডিসেবল, এই কথাটা শুনতে খুব খারাপ লাগে। কি বলে, কি হবে, ডিফারেন্টলি অ্যাবেল্ড, সরি অ্যাবেল্ড, ডিফারেন্টলি অ্যাবেল্ড, বা এই যে আমরা বলি না ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমরা ডিসেবলড না বলে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ডিফারেন্টলি অ্যাবেল্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা কাউকে ধরো ফায়ার করেছে কেউ জব থেকে, তাকে ফায়ার করে দিয়েছে জব থেকে, মানে এটা খুব খারাপ লাগবে শুনতে যে তোমাকে জব থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? এটা না বলে আমরা কি বলি, লেট গো, মানে ওকে ছেড়ে দিয়েছে, যেতে দিয়েছে, বুঝতে পারছো? তো ইনস্টিড অফ বিং ফায়ার ফ্রম জব আমরা কি বলি, লেট গো বলি। আচ্ছা, বিটুইন জবস আমরা আনএমপ্লয়েড, মানে এই যে বলে না যে আমরা আনএমপ্লয়েড, আমরা এখন সবাই আনএমপ্লয়েড। সো আনএমপ্লয়েড মানে কি, এই যে বিটুইন জব, যখনই গ্রাজুয়েশন কমপ্লিট করবে তারপর থেকে তোমার আনএমপ্লয়েড লাইফ কিন্তু, অর্থাৎ বেকার জীবন শুরু। এ বেকার ছেলে এরকম না বলে হি ইজ ইন বিটুইন জবস এরকম যদি বলি, হি ইজ আনএমপ্লয়েড বলার থেকে আমি যদি বলি হি ইজ ইন বিটুইন জবস, তাহলে কি বলবো, তাহলে আমি কিন্তু বলতে পারি, এটা কিন্তু আরো শুনতে ভালো লাগবে, তার ক্ষেত্রেও তাকে অতটা কষ্ট হবে না। সেই জন্য কোনো জিনিসটাকে বাড়ানো, জিনিসটাকে কমিয়ে বলা, সেটাকে হচ্ছে কি ইউফিমিজম। ঠিক আছে, ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজেস, আমরা পুয়ার গরিব লোক না বলে বলি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ, বুঝতে পেরেছো? ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ বলি, পুয়ার না বলে। আচ্ছা, ফ্যাট না বলে কি বলি, বিগ বোন, মানে অনেক মোটা সোটা, যেটা ওই মোটা কোথাকারে না বলে কি বলবো, বিগ বোন বলবো। আরো শুনতে তারও কিন্তু খারাপ লাগবে না। আচ্ছা, কি আছে, কারেকশনাল ফ্যাসিলিটি ইনস্টেড অফ প্রিজন, কারেকশন হোম বলে না, কারেকশনাল হোম, এখন আর প্রিজন বা জেল বলে না, এখন কি বলে, সংশোধনাগার বা সংশোধনালয়। কেন বলে, কারণ তাকে কারেকশনাল ফেসিলিটি বা কারেকশনাল হোম বলা হয়, তার কারণ কি, প্রিজন বলে সে জেলে আছে, শুনতে খুব খারাপ লাগবে। তো সেই জিনিসটা কি বলে, সে সংশোধনাগারে আছে, শুনলে হয়তো দুজন একজন যদি মানে না জানে, বলে বাবা ভালো জায়গায় আছে। এরকম হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এফিমিজম ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দেখো, ক্লাইম্যাক্স মানে, ক্লাইম্যাক্স মানে কি, আমরা যখন গল্প পড়ি এই আস্তে 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 কোনো কিছু আছে ক্লাইম্যাক্সে পৌঁছায়, তারপর আবার কি আছে, দেখো নাটকের ক্ষেত্রে পার্ট হয়, কি আছে, স্টার্টিং হয়, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, এরকম ভাবে এরকম ভাবে হয়, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স আর ফলিং অ্যাকশন শুরু হয়। তো ক্লাইম্যাক্স মানে কি, একদম উঁচুতে, মানে কি ক্লাইম্যাক্সে চেপে গেছে, মানে কি অ্যারেঞ্জ অফ ওয়ার্ডস আইডিয়াস অ্যাসেন্ডিং ইন অর্ডার অফ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অনুযায়ী পরপর পরপর তুমি চাপিয়ে দিচ্ছ, এটাকে বলা হয় ক্লাইম্যাক্স, বুঝতে পেরেছো? তো ক্লাইম্যাক্স কি, খুব মজা লাগবে কিন্তু এই জিনিসগুলো খুব মজাদার। তো দেখো পড়ো, খুব মজা লাগবে। দেখো, ক্রিয়েটস বিল্ড আপ অ্যান্ড ড্রামাটিক ইফেক্ট, ইফেক্ট তৈরি করার জন্য এটা ইউজ করা হয়। এক্সাম্পল কি, সি স্যাক্রিফাইসড হিজ কমফোর্ট, দেখো কমফোর্ট, কমফোর্ট হচ্ছে 1 নম্বর, কমফোর্ট গেল ওর, ওয়েলথ গেল, মানে ওর কমফোর্ট অর্থাৎ আরাম গেল, তার ওয়েলথ গেল, আরামের থেকে একটু বেশি দামি জিনিস গেল, ওয়েলথ গেল, এবং ফাইনালি হিজ লাইফ, এবং শেষ পর্যন্ত তার লাইফই চলে গেল। সব মানে অনেক, দেখো এটা ছিল, এর থেকে বেশি হয়ে গেল এইটা, এটার থেকে বেশি হচ্ছে লাইফটা গেল ফর হিজ কান্ট্রি, কান্ট্রির জন্য, তার মানে বুঝতে পেরেছো? তাহলে এটা আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আই কেম আমি এলাম, আই স আমি দেখলাম, আই কনকার্ড আমি জয় করলাম, কে বলেছিল, জুলিয়াস সিজার। ঠিক আছে, এটা নাটকের একটা লাইন, আই কেম আই স এন্ড আই কনকার্ড, মানে আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, অর্থাৎ প্রথমে এলো, আসার পর সে দেখলো, তারপরে জয় করলো, তিনটে কাজ তো পরপর পরপর হচ্ছে, এবং আস্তে আস্তে বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ছে। আচ্ছা, হি লস হিজ হ্যাট, সে প্রথমে হ্যাট হারালো, তারপর তার জব হারালো, এন্ড দেন হিজ হোম, তারপরে তার ঘরই হারিয়ে গেল, মানে সে প্রথমে তার টুপি হারালো, টুপির থেকে ইম্পর্টেন্স সে জব হারালো, জবের থেকে ইম্পর্টেন্স সে ঘরই হারিয়ে গেল, বুঝতে পেরেছো? তো এগুলো হচ্ছে কি ক্লাইম্যাক্স, এটা ড্রামা তৈরি করে একটা, এবং ইন্টেন্সিটি বোঝানোর জন্য কাজে লাগে। আর এটা কি বলছে, রাইটিং মোর পাওয়ারফুল অ্যান্ড মেমোরেবল, পাওয়ারফুল বানায় এবং মনে রাখার মতন করে তৈরি করে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কি, ইন্টেন্সিটি। তো বুঝতে পেরেছো? আচ্ছা চলো, পরেরটাতে আসা যাক, কি আছে পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স, অর্থাৎ এটা উল্টো হবে। এখন কি দেখছিলাম, এরকম ভাবে আমরা চড়ছিলাম, অর্থাৎ আমরা এরকম ভাবে চড়ছিলাম, এবার কি হবে, এরকম ভাবে আস্তে আস্তে প্রথমে এরকম চড়বো, নিয়ে হট করে নেমে যাবো এরকম করে, ধরো আমি এরকম করে চড়াইছিলাম, নিয়ে হট করে এখানে নিচে নামিয়ে দিলাম, মানে এমন কথা বলে দিলাম যে কোনো মানেই হয় না। তো সেইটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে প্রথমে উঠছে উঠছে হট করে পড়ে গেল, এরকম হচ্ছে ব্যাপার। অ্যারেঞ্জমেন্ট অফ আইডিয়াস, আইডিয়াগুলোকে অ্যারেঞ্জ করা ইন ডিসেন্ডিং অর্ডার, মানে নিচের দিকে, ফর ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের দিক থেকে নিচের দিকে, যেমন ট্রিভিয়াল ফ্রম সিরিয়াস, একটা সিরিয়াস জিনিস মানে দারুণ সিরিয়াস কথা থেকে একদম ফালতু জিনিস, ট্রিভিয়াল মানে হচ্ছে ফালতু জিনিসে নেমে গেলাম, তুচ্ছ একটা ব্যাপার, ট্রিভিয়াল কথা হচ্ছে তুচ্ছ বা ফালতু। একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছিলাম, হঠাৎ করে বললাম এই, একদম হঠাৎ করে চটিন চলে গেলাম, ধরো এই যেমন পরের উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এটা হিউমার বা আইরনি সৃষ্টি করতেও কাজে লাগে। দেখো, হি লস্ট হিজ ফ্যামিলি, প্রথমে ফ্যামিলি গেল, হিজ ফরচুন তার সৌভাগ্য গেল, অ্যান্ড হিজ শুজ এবং তার চটি গেল বা জুতো গেল। ফ্যামিলি, ফরচুন, ইম্পর্টেন্ট জিনিস, সেখান থেকে চটিটা আর কিনে নেবে ভাই, 5 লাখ টাকা চটি কি ছড়ি বটে, কিনে নেবে, সেটা ব্যাপার আছে, কিন্তু কি ফ্যামিলি গেল, ফরচুন গেল, তার চটিও চলে গেল, এটা আবার কি ধরনের কথা হলো? এটা কি হলো, আমার ডাইরেক্ট আমি উঁচুতে উঠতে উঠতে হট করে নিচে পড়ে গেলাম, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, মুখ থুবড়িয়ে গেলাম, ঠিক আছে? ফর গড, ফর কান্ট্রি, আর ফর ফান, এন্ড ফর ফান। দেখো, ফর গড মানে ভগবানের জন্য, আমার দেশের জন্য, এরকম বলছে, ভগবানের জন্য, আমার দেশের জন্য, এবং মজার জন্য, বুঝতে পারছো? ভগবানের জন্য, আমার দেশের জন্য, এবং মজার জন্য। তো মজার জন্য কি, এটা ইম্পর্টেন্ট জিনিস, গড, কান্ট্রি ইম্পর্টেন্ট জিনিস, ফানটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মজাটা ইম্পর্টেন্ট জিনিস, হট করে কোথায় উঠছিলাম কোথায় নেমে গেলাম, এরকম। সোলজার ফর ফর অনার, গ্লোরি,
মানে যে সোলজাররা যুদ্ধ করে কিছুর জন্য, অনার, সম্মানের জন্য, গ্লোরির জন্য, অ্যান্ড এ বিট অফ পে। বলছে আবার এই অল্প টাকা পয়সার জন্যও বটে। তো কি অনার, গ্লোরি, তারপর টাকা পয়সা। তাহলে কি বুঝতে পারছো? এটা হচ্ছে কি অ্যান্টি ক্লাইম্যাক্স। হট করে তুই যেটা ভাবছিলে তারপর হট করে নেমে গেল, এরকম ব্যাপার। বলছে হি লস্ট হিজ হেয়ার, বেশ যদি এরকম থাকে, হি লস্ট হিজ হাজবেন্ড, হি লস্ট হিজ চাইল্ড অ্যান্ড হিজ হ্যান্ডকারচিফ, এরকম হচ্ছে ব্যাপার। সে তার স্বামীকে হারিয়েছে। প্রথমে দেখো, প্রথমে আমি যদি এরকম বলি, হি লস্ট হিজ ডগ, হি লস্ট হিজ হাজবেন্ড, হি বললাম, আমার ভুল হচ্ছে, সি হবে, ঠিক আছে। সি লস্ট হিজ ডগ, সি লস্ট হিজ হাজবেন্ড অ্যান্ড সি লস্ট হিজ হ্যান্ডকারচিফ, রুমাল। তাহলে ওর কোথায় তার স্বামী, কোথায় একটা কুকুর, তার থেকে ইম্পর্টেন্ট স্বামী মাল, তারপরে বলছে কোথা থেকে একটা চলে এলো কি, একটা চলে এলো রুমাল। এটা ইম্পর্টেন্ট জিনিস না, এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। বুঝতে পেরেছো? হি ওন দ্য ম্যাচ, ম্যাচ জিতলো, ট্রফি জিতলো, অ্যান্ড ড্রপ দ্য আইসক্রিম, আইসক্রিমটাকে ফেলে দিল। ম্যাচ জিতেছে, ট্রফি জিতেছে, কত ভালো কাজ করেছে, লাস্টে আইসক্রিমটাই হাত থেকে পড়ে গেছিল। এটা কোনো ইম্পর্টেন্ট টপিক হলো? এই আইসক্রিম হাত থেকে পড়ে গেছিল, কোনো বলার মতন কথা হলো? কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, তাই না? হাসি লাগার জন্য, এটা হিউমার তৈরি করার জন্য, যাতে মানুষ হাসে। আচ্ছা, ক্রিয়েট হিউমার, সারপ্রাইজ আর আয়রন, অপোজিট অফ ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের উল্টো কিন্তু এটা, ঠিক আছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ অ্যান্টিথিসিস। থিসিস, কোনো একটা থিসিস দিচ্ছ, তার বিপরীতে কিছু একটা বলছো। থিসিস, অ্যান্টিথিসিস, থিসিসের উল্টো হচ্ছে অ্যান্টিথিসিস। থিসিস কি, তোমাকে কোনো একটা ঘটনা, তুমি একটা তথ্য দিলে, তার উল্টোতে কোনো একটা বললে, সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। তো টু অপোজিট আইডিয়াস আর প্লেস সাইড বাই সাইড, অপোজিট আইডিয়া থাকে, পাশাপাশি বসে থাকে, পরপর বসে থাকে। ক্রিয়েট কন্ট্রাস্ট অ্যান্ড এমফাসিস, এটা কন্ট্রাস্ট তৈরি করে, অর্থাৎ এটা দুটোর মধ্যে একটা কি তৈরি করে, কন্ট্রাস্ট মানে একটা বিপরীত অর্থ সৃষ্টি করে, এবং এমফাসিস একটু জোর দেয়। দেখো, ম্যান পোজেস, মানুষ তৈরি করে, গড ডিসপোজেস, গড ধ্বংস করে। মানুষ কিছু কিছু ভাবে, প্ল্যান করে, এবং গড ধ্বংস করে, গড তার অনুযায়ী চালায়। অর্থাৎ ম্যান পাওয়ার মানে ম্যানের যে একটা হিউম্যানলি পাওয়ার অ্যান্ড গডস যে পাওয়ার, সেই দুটোর মধ্যে তুলনা করা হয়েছে কিসের, অপোজিট আইডিয়ার মাধ্যমে। স্পিচ ইজ সিলভার, দেখো স্পিচকে সিলভার বলছে, সাইলেন্স ইজ গোল্ডেন। আচ্ছা, কথাবার্তা বলা হচ্ছে সিলভার, এবং সাইলেন্সটা কি, গোল্ডেন। আচ্ছা দেখো, বোঝো, তুমি স্পিচ মানে কথা বলাটাকে সিলভার হিসেবে তুলনা করছো, আবার সাইলেন্স থাকা মানে এখানে কি বলতে যাচ্ছে, কোন জায়গায় সাইলেন্স থাকা দরকার, কোন জায়গায় কথা বলা দরকার, সেটা ইম্পর্টেন্ট। স্পিচ ভালো, বাট সাইলেন্স, কিছু কিছু জায়গায় সাইলেন্স থাকা আরো ভালো। কোনো জায়গায় কোনো নিজের মতবাদ না প্রকাশ করাটা আরো ভালো, কিছু জায়গায় হ্যাঁ করা ভালো, বাট কিছু জায়গায় না করা আরো ভালো। যখন ঝগড়া ঝামেলা, যেখানে দেখবে তর্ক, কোনো তুমি ধরো বলছো, একজন বলছে বাঘে ঘাস খায়, তোমার সঙ্গে তর্ক করতে আসছে, তুমি যদি তার সঙ্গে সেই তর্ক করতে গিয়ে তুমি যদি সময় নষ্ট করো, যে না বাঘে হরিণ খায় বা মাংস খায়, তাহলে তোমার একটু টাইমটা ফালতু নষ্ট হবে, সোজা সোজা কথাই, ঠিক আছে। সো নিজের টাইমকে না ওয়েস্ট করাই ভালো। অর্থাৎ এখানে স্পিচ তুমি কথা বললে তোমার সময় নষ্ট হলো, তার থেকে সাইলেন্স থাকা কিন্তু তোমার ওখানে অনেক বেশি ভালো। তবে সিচুয়েশন হিসাবে, যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলতে হবে, যেখানে কথা বলা দরকার নেই সেখানে কথা বলা দরকার নেই, ঠিক আছে, চুপচাপ থাকাই ভালো। আচ্ছা, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, এটা সব থেকে ভালো সময়, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, এটা এর সাথে খারাপ সময়। মানে ভালো সময়, খারাপ সময়, এই দুটোকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে একটা কি হচ্ছে, কন্ট্রাস্টিং আইডিয়া তৈরি করে দিচ্ছে, মানে অপোজিট আইডিয়া তৈরি করে দিচ্ছে, বুঝতে পেরেছো? তো আর ইজ হিউম্যান, মানে হচ্ছে ভুল করাটা হচ্ছে হিউম্যানের কাজ, এন্ড ফরগিভ ডিভাইন, এবং ক্ষমা করাটা হচ্ছে ভগবানের কাজ। আশা করছি বুঝতে পারছো। কাউকে কোনো তুমি আর ইজ হিউম্যান মানে হিউম্যানের কাজ কি, আর মানে ভুল করা, এবং ফরগিভ হচ্ছে ডিভাইনের কাজ, ক্ষমা করা হচ্ছে ডিভাইনের কাজ। পারপাস কি, টু হাইলাইট এ শার্প কন্ট্রাস্ট, যেটা হাইলাইট করে কি, একটা শার্প কন্ট্রাস্ট, মানে আমাদের মধ্যে যে একটা কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট মানে কি, যে বিপরীত, সেটা শার্প হয়, এবং সেটাকে হাইলাইট করে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেটাকে শার্প ভাবে হাইলাইট করে, এবং মোর মেমোরেবল, যেন কথাটা আরো মনে থাকে এক্সপ্রেশনটা, এবং ইম্প্যাক্টফুল, এবং সেটা যেন আরো বেশি জোর দিয়ে কোনো কিছু বোঝায়, এবং সব মানুষ যেন এটা বুঝতে পারে, সেটার উপর জোর দেয়। বুঝতে পেরেছি, আশা করছি ক্লিয়ার। তো লেটস মুভ টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ সিনেকডকি। তো হোয়াট ইজ সিনেকডকি? সিনেকডকি, দেখো, এই পার্ট রিপ্রেজেন্ট দ্য হোল, অর্থাৎ কোনো একটা জিনিস যেটা পার্ট মানে কোনো একটা অংশ, সেটা দিয়ে তুমি পুরো হোলটাকে বুঝে দিচ্ছ। তুমি হাত দিয়ে বুঝে দিচ্ছ যে ওয়ার্কার, বলছে আমার কটা হাত লাগবে রে, হাত পাঠা, হাত পাঠা মানে কি শুধু হাত পাঠাবে না, হাতের মানে হচ্ছে কটা লেবার পাঠাতে বলছে, বা কটা ওয়ার্কার পাঠাতে বলছে, বুঝতে পেরেছো? তো সেইটাই হচ্ছে কি আমার সিনেকডকি। আচ্ছা, এটা হোল রিপ্রেজেন্ট পার্ট, আবার মাঝে মাঝে হোল পুরো একটা জিনিসকে একটা পার্ট হিসাবে করে দেয়। যেমন ধরো এখানে দেখো, অল হ্যান্ডস অন ডেক, হ্যান্ডস বলতে এখানে কোনটাকে বলা হয়েছে, দাঁড়ের উপর সব হাতগুলো আছে, অর্থাৎ কি এখানে সেলারের কথা বলা হয়েছে, সেলার গুলো দাঁড় টানছে। তারপরে আছে আই নিড মোর হ্যান্ডস, আমার আরো হাত দরকার, অর্থাৎ ওয়ার্কার দরকার, আমার আরো ওয়ার্কার দরকার, এখানে হ্যান্ড মানে ওয়ার্কার। হি হ্যাজ মেনি মাউথ টু ফিট, টু ফিট, ফিট মানে হচ্ছে খাওয়ানো, তার অনেক মুখ আছে খাওয়ানোর জন্য, তার মানে কি তার উপরে ডিপেন্ড করে অনেকজন আছে, তার ডিপেন্ডেন্ট আছে অনেক। সো সি হ্যাজ মেনি মাউথ টু ফিট, অর্থাৎ তার ডিপেন্ড করার জন্য অনেক কিছু আছে। হুইলস, আমি বলছি আই গো টু সামহোয়ার বাই হুইলস, হুইলস কথা মানে কি চাকার উপরে শুধু গেলাম না, চাকা মানে হচ্ছে গাড়িতে করে গেলাম। থ্রেডস, ইউর থ্রেডস আর লুক ভেরি বিউটিফুল বা গর্জিয়াস, ইউ লুক ভেরি গর্জিয়াস ইন দিস থ্রেডস, হচ্ছে থ্রেডস মানে সুতো দিয়ে তোমাকে দারুণ লাগছে, সুতো পরে থাকে কেউ, সুতো মানে কি, মানে সুতো বলতে জামা কাপড়ের কথা বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো যে স্নেক ডকি কি জিনিস। স্নেক, সাপকে ডক করে রাখা হয়েছে। ডক মানে হচ্ছে কি, যে ডকিং চলছে না আমাদের, ডকিং হয় অর্থাৎ একটা
দুটো জিনিসকে যে স্পেসের মধ্যে ডক করে রাখা হয়, বা এই যে বন্দরের মধ্যে এইগুলোকে বন্দরে বন্দরে যে রাখা হয় না, ডক করে, ডক করা অর্থ হচ্ছে যে জাহাজগুলোকে রাখা হয়, স্নেককে ডক করে রেখে তারা লেস্ট ধরে, তো লেস্ট তুমি পুরো স্নেকটাকে বোঝাচ্ছ, সেই হচ্ছে স্নেক ডকিং, বুঝতে পেরেছো? এরকম ভাবে মনে রাখো, এগুলো বলে নিমোনিক টেকনিক। তোমরা নিজের মতো তৈরি করতে পারলে আরো ভালো, তৈরি করো, আর কমেন্টে জানাও যদি তৈরি করতে পারছো তো আরো ভালো। পারপাস কি, এটা কনসাইজ ল্যাঙ্গুয়েজকে আরো ছোট করে দেয়, ছোট করে, এক্সপ্রেসিভ করে এবং ভিভিড ক্লিয়ার করে, এবং আমাদের চিন্তাধারা যেন আরো আমরা চিন্তা করি সেটা তৈরি করে। আচ্ছা, মেটোনমি কি? অনেকটা ওই রকম সেম জিনিস, বাট একটা জিনিস হচ্ছে এখানে কি, এখানে শুধু ওয়ার্ড একটা ওয়ার্ডকে করে না, এটা রিলেটেড ওয়ার্ড, অর্থাৎ এখানে সিনেক ডগিতে কি ছিল, পার্ট আর হোল, পার্ট আর হোলের মধ্যে খেলা ছিল, অর্থাৎ অল্প অল্প অংশ দিয়ে পুরোটাকে বোঝাচ্ছিল, বা পুরোটা দিয়ে অল্পটাকে বোঝাচ্ছিল। বাট মেটোনমি কি, অ্যাসোসিয়েটেড আর সিম্বলিক, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে, মানে সিম্বলিক আছে। উদাহরণ সাহায্যে আরো ভালো বুঝতে পারবে। দেখো, দ্য ক্রাউন উইল ডিসাইড, ক্রাউন ডিসাইড করবে, ক্রাউনটা কি, ক্রাউন মানে হচ্ছে মুকুট, তাই তো? মুকুট, তো এখানে মুকুট বলতে কারা, মুকুট কারা পরে, রাজারা পরে বা রানীরা পরে, সো মুকুট বলতে এখানে রাজা রানীর কথা বলা হচ্ছে। সো এখানে কোনো পার্ট, এখানে তুমি পার্ট হিসাবে দেখতে পারো, বাট এখানে কিন্তু মেটোনমি ইউজ করছে, কারণ কি, ক্রাউন কাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা কাদের সঙ্গে জড়িত, কিং বা কুইনের সঙ্গে, সো দ্যাটস ওয়াই মেটোনমি ইজ ইউজড হিয়ার। ওকে, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, যে পেনটা সোর্ডের থেকে কি অনেক বেশি মাইটিয়ার। আচ্ছা, পেন আর সোর্ড এটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো এখানে, দেখো পেনের সঙ্গে কে যুক্ত, রাইটিং, আর সোর্ড কাদের সঙ্গে জড়িত, ফোর্স, অর্থাৎ পেন বলতে আমি রাইটিং কে বোঝাচ্ছি এবং সোর্ড বলতে আমি ফোর্স কে বোঝাচ্ছি, মানে এই লাইনটার মাধ্যমে রাইটিং ভার্সেস ফোর্স এর আমি, বা আমাদের যে হিংসা ভার্সেস যে আমাদের রাইটিং বা আমাদের চিন্তাধারা, এইসবকে বোঝাচ্ছি। পেন কাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড, পেন হচ্ছে লেখকদের সঙ্গে, তারা রাইটিং করে, আর সোর্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড ফোর্সের সঙ্গে, অর্থাৎ তারা যুদ্ধ করে, বুঝতে পেরেছো? দেখো, হলিউড ইজ রিলিজিং এ নিউ মুভি, হলিউড, হলিউড দেখো একটা জায়গা কোথায়, আমেরিকার, এখানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, তো হলিউড বললেই আমি বুঝে নেবো কি আমেরিকার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্লিয়ার? দেখো, দ্য হোয়াইট হাউস, দ্য হোয়াইট হাউস কোথাকার, আমেরিকার যে প্রেসিডেন্টের যে ঘর, যেখানে থাকে প্রেসিডেন্ট, আমাদের যেমন আমাদের কোথায় থাকে, আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ভবনে থাকেন, সেরকম ওদের হোয়াইট হাউসে থাকেন। তো হোয়াইট হাউসে থাকার জন্য হচ্ছে ইউএস প্রেসিডেন্ট কে বোঝাচ্ছে, দ্য হোয়াইট হাউস অ্যানাউন্স নিউ পলিসিস, অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট আর গভর্নমেন্ট অ্যানাউন্স সামথিং, এটা হচ্ছে নিউ পলিসিস, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফিগুরেটিভ বানাই, এটা আগে সিম্বলিক বানাই এবং কনসাইজ, ছোট করে দেয়, সিম্বল একটা সিম্বলিক বোঝাই, মানে আমাদেরকে এটা বুঝে নিতে হয় যে কি সিম্বল ইউজ করা হচ্ছে, এবং ফিগারেটিভ এটা আমাদের অলংকারিক হিসেবে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? মেটোনমি ক্লিয়ার? সো লেটস উইথ অ্যালিউশন। অ্যালিউশন মানে কি, ধরো অনেক সময় আমরা যখন যে কিছু লিখি না, তখন ধরো আমরা লিখে দিলাম, একটা লিঙ্ক দিয়ে দিই যে এই লিঙ্কে ক্লিক করো আরো কিছু জানার জন্য, মানে কি তুমি একটা ডাইরেক্ট ওকে একটা রাস্তা বলে দিচ্ছ কোথায়, ওখানে যাওয়ার জন্য, সেইরকম ব্যাপার এখানে কিন্তু আলাদা রকম জিনিস একটুকু। এটা দেখো, অ্যালিউশন, অ্যালিউশন মানে এখানে হচ্ছে ইনডাইরেক্ট রেফারেন্স টু এ পার্সন, প্লেস অর ইভেন্ট অর এ ওয়ার্ক অর আর্ট, কোনো ওয়ার্ক অফ আর্ট, কোনো ওয়ার্ক অফ আর্ট আছে, কোনো ইভেন্ট আছে, প্লেস আছে এবং পার্সন আছে, কিন্তু তুমি ইনডাইরেক্টলি ওটাকে ইউজ করছো, ইনডাইরেক্টলি মানে ডাইরেক্ট তুমি ইউজ করছো না, সেটাকে বলা হয় অ্যালিউশন। দেখো, হি মেড হিজ ওয়াটারলু, ওয়াটারলু কি জিনিস? দেখো, ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন, নেপোলিয়ন কিন্তু কোনো যুদ্ধ হারেনি, কিন্তু লাস্টের যে তার ওয়াটারলু একটা যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু নেপোলিয়ন মারা যায়, নেপোলিয়ন সেখানে হেরে যায়, তো দ্যাট মারা যায় না, মানে হেরে যায়। সো নেপোলিয়ন মিট করেছিল তার ধ্বংসকে, তার ডিফিটকে, কোথায়? ওয়াটারলু যুদ্ধে। আমি ডাইরেক্ট কিন্তু বললাম না যে নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে হেরেছিল বলে আমি তাকে বললাম, তার মানে না, তা না, এখানে সে তার মানে তার ধ্বংস, অর্থাৎ সে এখানে তার ডিফিটের কাছে পৌঁছে গেছে, এটা এই কথাটা বলতে চাইছি, বুঝতে পেরেছো? হি হ্যাজ এ মোনালিসা স্মাইল। আচ্ছা, মোনালিসা স্মাইল লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটা ছবি হচ্ছে মোনালিসা, ওই ছবিটা তুমি অন্য সাইড সাইড থেকে দেখলে একটা মিস্ট্রিয়াস, অনেক রকম সাইড থেকে তুমি অনেক রকম হাসি দেখতে পাবে, মিস্ট্রিয়াস একটা স্মাইল, অর্থাৎ এখানে তুমি যে মোনালিসার মিস্ট্রিয়াস স্মাইলটাকে তুমি তার হাসির সঙ্গে তুলনা করছো, বাট তুমি মোনালিসা স্মাইল লিখে দিলে তুমি কিন্তু ডাইরেক্ট বললে না যে মিস্ট্রিয়াস, বুঝতে পেরেছো? দেখো, ডোন্ট অ্যাক্ট লাইক এ রোমিও উইথ হাত, রোমিও, রোমিও ছিল একজন লাভার, তো রোমিওর মতন তুমি তার সঙ্গে ওরকম অ্যাক্ট করো না, রোমান্টিক চার্ম, তুমি একটা বিশাল রোমান্টিক চার্ম নও, তুমি রোমিওর মতো রোমিও থেকে, বা রোমিও কোথা থেকে নেওয়া হয়েছে, রোমিও অ্যান্ড জুলিয়েট যে নাটকটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে, তো বুঝতে পারছো? তো এখানে রোমান্টিক চার্ম হিসাবে আমি রোমিওকে ইউজ করেছি, বা রোমিও এখানে ডাইরেক্ট আমি কিন্তু বলিনি, রোমিও কথাটা আমাকে বুঝতে গেলে আমাকে জানতে হবে আগে যে রোমিও জিনিসটা কি বা কে, সেটা যদি না জানি তাহলে আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, দিস প্লেস ইজ লাইক এডেন, আচ্ছা গার্ডেন অফ এডেনে, ইডেন গার্ডেন যেভাবে বলা হয়, সেখানে কিন্তু অ্যাডাম আর ইভকে কিন্তু রাখা হয়েছিল, সেটা ছিল প্রচন্ড সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। তো ইডেন গার্ডেন এটা তোমরা যেটা তোমার খ্রিস্টানদের যে বাইবেল, অর্থাৎ খ্রিস্টান বাইবেলের মধ্যে এটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? সো এখানে হচ্ছে ইডেনের যে সৌন্দর্য, সেটা কিন্তু তোমাদের এখানে বর্ণনা করা হয়েছে প্লেসটার সঙ্গে, অর্থাৎ প্লেসটা এতটাই সুন্দর, খুব সুন্দর, সেটা বলার জন্য বলা হয়েছে ইডেন। বাট তুমি যদি ইডেন কথাটা না জানো, কোনো জায়গায় না শুনে থাকো, তাহলে কিন্তু মানে করা তোমার জন্য কিন্তু শক্ত হয়ে যাবে। তো দ্যাট ইজ অ্যালিউশন। অ্যালিউশন কথাটা এটা তুলে আনা হয়েছে কোথা থেকে? ওই ইডেন গার্ডেন থেকে, যেটা হচ্ছে এটা আমরা সেই কথাটা কোথায় পাই? আমরা পাই বাইবেলের মধ্যে, বুঝতে পেরেছো? আচ্ছা, হি ওয়াজ এ রিয়েল হারকিউলাস, হারকিউলাস এর সম্বন্ধে যদি আমরা না জানি, হারকিউলাস হবে না এই হারকিউলাস বডি রে, বা হারকিউলাস, দেখবে হারকিউলাস মানে কি শক্তপোক্ত, ভেরি স্ট্রং, মানে একজন ক্যারেক্টার ছিল হারকিউলাস বলে, সে ছিল প্রচন্ড বীর, সেই জন্য তার যে বীরত্বটা বোঝানোর জন্য হারকিউলাস কথাটা বললেই আমরা বুঝে নিই তার বীরত্ব।
আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো পারপাস। পারপাস মানে কি, আমরা কি জন্য ইউজ করি? অ্যাট ডেপথ। এটা মানে আমরা যেন একটা গল্পের মধ্যে ডেপথ নিয়ে আসার জন্য, বা কথা যেটা বলছি আমরা যে আমরা যে কোনো লিটারি ওয়ার্কের ক্ষেত্রে যখন আমরা ডেপথ নিয়ে আসবো, সেটার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি এই যে অ্যালিউশন, অ্যান্ড এটা মিনিং দেয় একটা, অ্যান্ড মেক রাইটিং এক্সপ্রেসিভ অ্যান্ড মেমোরেবল, যেটা আমার মনে থাকবে রাইটিং। আমি নর্মাল কথা বলে চলে গেলাম, হি ওয়াজ রিয়েল, হি ইজ আ ভেরি স্ট্রং পারসন, তোমার কিন্তু অতটা লাগবে না, মাথার মধ্যে থাকবে না। কিন্তু যদি বলে হি ওয়াজ রিয়েল হারকিউলিস, শুনলে প্রথমে বুঝতে পারলে না, দেখি হারকিউলিস কি জিনিস, সার্চ করলে, গুগল তো এখন আছেই, গুগল সার্চ করলে, বা এখন তো এআই যুগ, সব সার্চ করলে দেখে নিলে ভালোভাবে তোমার ক্লিয়ার হয়ে গেল। তো তুমি বুঝতে পেরে গেলে। এবার এবার কিন্তু তোমার এই জিনিসটা আর ভুলবে না তুমি। তার কারণ কি, তুমি যেই জিনিসটার উপর বা যে ওয়ার্ডটার উপর বেশি টাইম তুমি স্পেন্ড করবে, সেটা কিন্তু তুমি ভুলবে না। So let's move to the next one, that is transfer epithet. ট্রান্সফার এপিথেট, এপিথেট কথার অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রান্সফার করে দিয়েছো, অ্যাডজেক্টিভটা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে দিয়েছো। অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই টু এ নাউন, ইট ডাজ নট লজিক্যালি ডেসক্রাইব বাট ইজ মিনিং ইজ ক্লিয়ার। দেখো দেখো এখানে দরকার ছিল, দেখো হি হ্যাড এ স্লিপলেস নাইট, নাইটটার সঙ্গে আমি স্লিপলেস লাগিয়েছি। আচ্ছা তুমি ভেবে বলো, একটা নাইট কি করে স্লিপলেস হতে পারে? আসলে আমি বোঝাতে চাইছিলাম হি ইজ স্লিপলেস, বাট আমি এই অ্যাডজেক্টিভটা হি এর সঙ্গে না লাগিয়ে আমি নাইটের সঙ্গে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ আমি অ্যাডজেক্টিভটাকে ট্রান্সফার করে দিয়েছি। বাট এখানে মিনিংটা কিন্তু আমরা বুঝতে পারছি, মিনিংটা ক্লিয়ার আমাদের কাছে, যে সে ছিল অনেক মানে সারা রাত তার ঘুম হয়নি, তার মানে হি হ্যাড এ স্লিপলেস নাইট। নাইটটা কিন্তু স্লিপলেস হতে পারে না, বাট আমরা কিন্তু ট্রান্সফার করে দিয়েছি, এটাকে বলা হয় ট্রান্সফার এপিথেট। বুঝতে পেরেছো? সি গেভ হিম এ ওয়ারি স্মাইল, স্মাইল ওয়ারি কি করে হয়? ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে খুব ক্লান্ত, স্মাইলটা ক্লান্ত হতে পারে? হতে পারে না। আসলে সে ক্লান্ত ছিল, সেই জন্য ক্লান্ত হয়ে হাসি দিল, মানে সে আসলে ক্লান্ত, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। হি ওয়াক ডাউন দ্য লোনলি রোড, সে ওয়াক ডাউন হেঁটে গেছে, রোডটা কবে থেকে লোনলি হতে লাগলো? রোড লোনলি হয়? হয় না। তাহলে হি ওয়াক ডাউন টু দ্য লোনলি রোড মানে হচ্ছে সে হাঁটলো একটা রাস্তা দিয়ে, মানে সে একা একা হাঁটলো, এই কথাটা বোঝাতে আছে। অর্থাৎ এখানে সে একা, বাট আমি ডাইরেক্ট এটার উপর ইউজ করছি না। আই স্পেন্ড এ রেস্টলেস ডে, ডে কোনোদিন রেস্টলেস হয় না, আমি রেস্টলেস ছিলাম, অর্থাৎ আমি বিচলিত ছিলাম, ডেটা ছিল না। দ্য অ্যাংরি ক্লাউডস গ্যাদার্ড অ্যাবভ, অ্যাংরি ক্লাউড, ক্লাউড মধ্যে অ্যাংরি হয়? এটা থেকে অন্য জিনিস বোঝাতে আছে, বা ঝড় বা কোনো একটা মেঘ করে রেখেছে, প্রচন্ড বৃষ্টিপাত হবে, সেটা কথা বোঝানো চাইছে অ্যাংরি ক্লাউড, অর্থাৎ ক্লাউড গুলো রেগে আছে, মানে কি প্রচন্ড ঝড় হচ্ছে বা খুব খারাপ একটা আবহাওয়া আছে, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা পারপাস কি? এটা পোয়েটিকটাকে কি বলে? পোয়েটিক মেক্স রাইটিং পোয়েটিক, এক্সপ্রেসিভ অ্যান্ড ভিভিড, এটাকে আমাদের পোয়েটিক বানায় এবং এক্সপ্রেসিভ বানায় এবং ভিভিড বানায়, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বা আমাদের এক্সপ্রেসিভ। সব জিনিস কিন্তু মোটামুটি একই পারপাস, পারপাসের দিকে বেশি ধ্যান দিও না, আগে জিনিসটা বোঝো, এক্সাম্পলের সাহায্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দেখো, so this was the figure of speech that I have discussed with you. So চলো একটা জিনিস লাস্ট কিন্তু আমরা করে নিই, সেটা হচ্ছে আমরা দেখে নেব, আচ্ছা এটাই টিপ করি, এবং চলো আমরা দেখে নিই যে আমাদের এই জিনিসটা মনে রাখার জন্য সহজে আমরা কিভাবে মনে রাখবো। চলো এটাকে ফুল কিভাবে করা যায়, দেখো ফুল হচ্ছে তো না, কোথা থেকে করা যায়? তুমি দেখো এখানটা দেখো, ফিগার অফ স্পিচ এক করে দেখবো। দেখো এখানে সিমিলি, ঠিক আছে, লাইক অ্যাজ বা ওই সিমিলি, তাহলে কি দেখলাম? লাইক বা অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হয়, ঠিক আছে। মেটাফোর কি? নো লাইক বা অ্যাজ, লাইক বা অ্যাজ কোনো থাকে না, ডাইরেক্ট কম্পারিজন করা হয়। বুঝতে পেরেছো? পার্সনিফিকেশন কি? হিউম্যান কোয়ালিটি অর নন হিউম্যান, হিউম্যান কোয়ালিটি নন হিউম্যানদের উপর চাপিয়ে দেওয়া হয়, মানে কোনো জন্তু জানোয়ার বা কোনো যেগুলো মানুষ নয় সেগুলোর উপরে মানুষের কোনো বৈশিষ্ট্য চাপিয়ে দেওয়া হয়। অ্যাপোস্ট্রফি কি? টকিং টু ইমাজিনারি, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে যে তোমার কাছে নেই বা তোমার সামনে নেই, তুমি সেই তার সঙ্গে তুমি কথা বলছো, সেটা হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি। যেমন যে ও ডেথ ডাকছিলে, ডেথকে, সেরকম। হাইপার বল কি? একটু হাইপার মানে বললাম, হাইপার মানে বেশি করে বল, মানে বলা, বেশি করে বলা মানে এক্সাজারেশন মানে বাড়িয়ে বলা। প্যারাডক্স, প্যারাডক্স মানে হচ্ছে বলেছিলাম প্যারাডক্স কি? একটু কন্ট্রাডিক্টরি বা ট্রু, কন্ট্রাডিক্টরি হবে মানে দুটোর মধ্যে কিন্তু ই থাকবে, কি থাকবে? কন্ট্রাডিকশন থাকবে, বাট এটা কি হবে আরো, এটা কিন্তু ট্রু হবে, কন্ট্রাডিকশন থাকলে পরেও কিন্তু এটা সত্যি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তারপর দেখো অক্সিমরন, অক্সিমরন কি? অক্সিমরন হচ্ছে অপোজিট, অপোজিট ওয়ার্ডস টুগেদার। অক্সিমরনের ক্ষেত্রে কি হয়? অপোজিট ওয়ার্ড গুলো কি হয়? একসঙ্গে থাকে। বুঝতে পেরেছো? অপোজিট ওয়ার্ড গুলো একসঙ্গে হয়। একটু দাঁড়াও ঠিক করে নি, বুঝতে সুবিধা হবে। একটু বড় করে নি। অক্সিমরন কি? অপোজিট ওয়ার্ডস টুগেদার, দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি, যেমন বলছিলাম না যে বিটার সুইট, এরকম ভাবে কিছু বলে দিলাম সেরকম। তারপরে বললাম অ্যালিটারেশন কি? রিপিটিং কনসোনেন্ট সাউন্ড, অ্যালিটারেশন ডবল এল আছে, অ্যালিটারেশন রিপিটিং সাউন্ড। এটা ওই লজিকে না দেখে তো ভালো করে একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? যদি লজিক মনে থাকে তো ভালো, নাহলে অ্যালিটারেশন আর অ্যাজোনেন্স, অ্যালিটারেশন কনসোনেন্ট, অ্যাজোনেন্ট হচ্ছে ভাওয়েল সাউন্ড। ক্লিয়ার? দেখো তারপর কি আছে? সাউন্ড এটা ও হয়ে গেছে, এটা হবে, চলো ঠিকই করে দিই, কোনো অসুবিধা নেই। হুম, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আচ্ছা আইরনি কি বললাম? সামথিং, একটা কথা বলবো আর একটা কথা মানে বোঝাবো, ঠিক আছে। অনোমাটোপিয়া কি? ওয়ার্ডস ইমিটেট সাউন্ড, যেটাতে আমরা অনোমাটোপিয়া মানে সাউন্ড গুলো, যেটা যে হিজ যেটা বললাম সেটা হচ্ছে কি সাপের আওয়াজকে হিজ, এরকম ভাবে যে কথাটা বললাম সেরকম। আচ্ছা পান মানে কি বললাম? ডবল মিনিং বা ওয়ার্ড প্লে, যেটা কি হবে? ওয়ার্ড প্লে হবে, মানে ঠিকঠাক ভাবে আমরা বোঝাতে পারবো না, সেটা হচ্ছে কি আমার পান। এপিগ্রাম কি? সফট উইটি এন্ড ক্লেভার সেইং, বলছে শর্ট মানে কি?
তোমার কি হবে, শর্ট হবে, ছোট হবে, উইটি মানে হচ্ছে একটু চিন্তাশীল হবে, তোমার একটু বুদ্ধি দীপ্ততার সঙ্গে হবে, ক্লেভার সেইং, সেটাকে বলা হয় সেইং হবে। টাইপিং মিস্টেক। ওকে, তারপর হচ্ছে ইউফিমিজম। ইউফিমিজম কি, পোলাইট রিপ্লেসমেন্ট, অর্থাৎ বললাম না পাস্ট হবে ফর ডেথ, ডেথের জন্য পাস্ট ইউজ করলাম। ক্লাইম্যাক্স হচ্ছে ইনক্রিজিং ইন্টেন্সিটি, ইনক্রিজিং অর্থাৎ এই যে বেড়ে যাচ্ছে আমাদের ইন্টেন্সিটিটা বাড়ছে, সেটাকে বলছে ইনক্রিজিং ইন্টেন্সিটি। আচ্ছা, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে কি, ডিক্রিজিং ইন্টেন্সিটি, অর্থাৎ কমে যাচ্ছে, যেটাতে আমাদের যে ইন্টেন্সিটি অর্থাৎ যে জোরটা আমার দেওয়া উচিত ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সে। অ্যান্টিসিসিস কি, কন্ট্রাস্ট আইডিয়া। কন্ট্রাস্টিং আইডিয়া মানে হচ্ছে কি, মানে এক কথার আর একটা মানে এরকম ব্যাপার, মানে দুটোর মধ্যে পার্থক্য আছে এরকম মানে। সিনেকডকি কি, পার্ট ফর হোল, মানে একটা কিছু অংশ দিয়ে সিনেকডকি বোঝালাম, একটা অংশ পুরোটা বোঝাচ্ছে। মেটোনমি কি, অ্যাসোসিয়েটেড আইডিয়া। অ্যাসোসিয়েটেড আইডিয়া মানে কি, যেটা আমাদের আইডিয়ার সঙ্গে জড়িত আছে, মানে এটা সিনেকডকির মধ্যে পাচ্ছি পার্ট ফর হোল, আর এটা কোনো আইডিয়ার সঙ্গে যুক্ত থাকে, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া চলে আসে, সেটাকে বলছি আমি কি, সেটাকে বলবো মেটানোমি। ঠিক আছে, অ্যালিউশন কি বললাম, ইনডাইরেক্ট রেফারেন্স, মানে ডাইরেক্ট আমি বলছি না কোথা থেকে নেওয়া হয়েছে, বাট ইনডাইরেক্টলি আমরা রেফারেন্স দিচ্ছি, এটাকে বলা হয় অ্যালিউশন। আচ্ছা, ট্রান্সফার অ্যাফিডেট কি বললাম, অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ আরেকজনের ঘাড়ে, তো যা কথা বলতে গেলে বাস। সো দিস ইজ আওয়ার ফিগার অফ স্পিচ, এটা একটু বড় করে নিই, এটাই হচ্ছে আমাদের কি, ফিগার অফ স্পিচ। বড় করে ভাইয়া, সো তোমরা যদি এর নোট গুলো চাও তাহলে টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রাম চ্যানেলে এগুলো সব আমি কিন্তু আপলোড করে দেবো। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, thank you so much for watching till the end. Please subscribe, like, share, and subscribe. Please, my sorry, উল্টো পাল্টা করে দিলাম দেখো। প্লিজ প্লিজ লাইক, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, ইউটিউবার ইউটিউবার হয়েছি ভাই, বলতে তো হবেই, করে দিও ভাই, করে দিও, দেখো। সো থ্যাংক ইউ।